তুই মনে হয় খুব ভালো না, বয়স তো কম হলো না, এখনো তো একটা বিয়ে করতে পারলি না, আর তুই আমার চরিত্রের দোষ দিস। আমার তো মনে হচ্ছে সমস্যা তো তোর ভিতরে আছে। আর তুই আমার ভাবের কারণে আজকে এসব করলি। তোর বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে, আমি দেখছি এই বিয়ে কিভাবে হয়। ভাবির কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, ভাইয়া তুই তো সব দেখলি, আমি যদি তোর আপন মায়ের পেটের ভাই হই তাহলে এই মেয়েকে তুই বিয়ে করতে পারবি না। আর যদি আমাকে তোর ভাই মনে না হয় তাহলে করতে পারিস, আমি না করবো না। 1 মাসের দুধের বাচ্চা রেখে যখন আমার আপু বলছিল, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব। তোমার সংসার আমি আর করতে পারবো না। তখন আমার দুলাভাই কান্না মিশ্রিত কণ্ঠে শুধু, কেন তুমি এমন করেছো? আমাদের এখন একটা বাচ্চা আছে আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি যা যা বলবে আমি তাই করবো। প্লিজ তাও আমাকে ছেড়ে যাইও না। আমার আপু তখন রেগে বলল, তোর সংসার তুই কর। আমি বলছি না তোর সংসার আমি করতে পারবো না। আমার তোরে আগে থেকেই পছন্দ হয় নাই। আমি তোরে তালাক দেব। তোর বাচ্চা তোর কাছেই রাখ। আমার বাচ্চার দরকার নেই। আমি এখন আমার পথ দেখে চলে যাব। আমার প্রতি যদি তুই কোনো বাধা দিস তাহলে তোরে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। আপুর কথা শুনে আমার সেদিন অনেক রাগ হয়েছিল। আর তখন আমি আপুর সামনে গিয়ে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, তুই সব কি বলিস? তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি না? দুলাভাই, ও আপনার স্ত্রী, আপনি ওকে গাছের সাথে বেঁধে পিটাবেন, পরে কে কি করে আমি দেখবো। ওর কত বড় সাহস যে ও 1 মাসে একটা বাচ্চা রেখে এখন নাটক শুরু করবে। তোর সব বলতে লজ্জা করে না? আমি যখন কথা বলছিলাম একটা মাইক্রো এসে আমাদের সামনে থামলো। আর মাইক্রো থেকে একটা ছেলে বের হলো। তবে ওর হাতে একটা পিস্তল ছিল। পিস্তল দেখে আমি আর দুলাভাই খুব ভয় পেয়েছিলাম। ছেলেটা এসে আপুর হাত ধরে বলল, চল আমার সাথে। আর যদি এখন আমাদের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ায় তার খবর আছে। আপু যাওয়ার আগে আমাকে বলে গেল, তোরে আমার দেখার আছে। তোর জন্য আমার এই বিয়েটা করতেই হয়েছে। আজকে তুই আমার গালে থাপ্পড় দিয়েলে আমার বাবা মায়ের চোখে আমি খারাপ হয়েছি। চিন্তা করিস না, খুব শীঘ্রই তুইও বাবা মায়ের চোখে খারাপ ছেলে হয়ে যাবি। আমি সেই ব্যবস্থাও করব, মনে রাখিস। এই কথা বলে আপু চলে যাচ্ছিল। আর আপুর মেয়েটা চিৎকার করে কান্না করছে। 1 মাসের একটা মেয়ে এত কিছু বোঝে না। আর আমার দুলাভাই সরল সোজা একজন মানুষ, এজন্য আপু ওনার সাথে এমন করছে। আপু যাওয়ার পর দুলাভাই মাটিতে বসে শুধু কান্না করছিল আর বলছিল, আমার বাচ্চাটার কি হবে? ও এখনো ওর মায়ের দুধ খায়। দুলাভাইকে তখন আমি কিছু বলতে পারি নাই। যেখানে আমার বোন আমার কথা শুনে নাই সেখানে আমি দুলাভাইকে কি করব। তবে একটা কথা, আপু প্রেম করতো ঠিক আছে, কিন্তু ছেলেটা গুন্ডা টাইপের ছিল। এই জন্য আমি একে এক প্রকার জোর করেই বিয়ে করতে বাধ্য করি। আমি চাইতাম ও সবসময় সুখের সংসার করুক। 1 বছরের বেশি ভালো ছিল। তবে হঠাৎ করে যে এমন কিছু করে বসবে ভাবি নাই। দুলাভাইয়ের বাড়ি থেকে এসেছি একদিন হলো। আসার আগে আমি দুলাভাইকে কিছু বলেও আসতে পারি নাই। কি বলবো ওনাকে আমি। তবে এখন জানি না আমার ভাগ্নের কি হয়। সকালের টেবিলে বসে নাস্তা করছি, তখন আমার দাদি বলল, বাবা, ওই পিচ্ছি মেয়েটার কি হবে? ওর তো বোন চলে গেছে। একটু খোঁজ খবর নিয়ে দেখো না মেয়েটার। আম্মু আমার পাশে বসে বলল, তার আর দরকার নেই। ওদের বংশের মেয়ে ওরা লালন পালন করতে পারবে। তবে দোষ ছিল আমাদের। আমরা কেন ওকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছি? নাস্তা খেতে খেতে আমি বললাম, চলো না আম্মু, একবার গিয়ে দেখে আসি। ও তো তোমার নাতি হয়, এভাবে বলছো কেন? দেখ বাবা, আমি বাচ্চা এখন পালতে পারবো না। আমার এখন এসবের সময় নাই। আমি আম্মুকে আর কিছু বললাম না। আমার আম্মু খুব মডার্ন। আব্বু প্রবাসে থাকে, টাকার অভাব নেই আমাদের। আর আম্মু শুধু সবসময় সাজুগুজু করে। এটা করতেই আমার আম্মু খুব পছন্দ করে। আমিও আর কিছু বলি না। বয়স হচ্ছে আম্মুর, শেষ বয়সে হয়তো ইচ্ছে হয়েছে, এই জন্য এসব করে। থাক না ওনার মতো উনি। খাবার শেষে দাদিকে বললাম, চলো না দাদি, আমরা একটু দেখে আসি ওদের বাড়ি থেকে আমার ভাগ্নিটা কি করছে। চলো গিয়ে দেখে আসি। দাদি বলল, তোর বাইকের পেছনে আমি বসতে পারবো না বাবা। আমার ভয় হয় তুই আমাকে পরে রাস্তায় ফেলে মেরে ফেলবি। দাদির কথা শুনে হাসিতে বললাম, ও আচ্ছা এই কথা, আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে নিয়ে রিক্সা করে যাব। আচ্ছা চল গিয়ে দেখি। আমি আম্মুকে বললাম, আম্মু টাকা দাও, পকেটে কিন্তু 1 টাকাও নাই। আম্মু আমার মুখের উপর বলে দিল, আমার কাছে টাকা নাই। টাকা দেবো না তো তুমি ঠিক আছে। আমি বাবাকে বললে যে এখন তুমি আমাকে আর ভালোবাসো না, আমাকে এই বাসা থেকে বের করে দিতে চাও তুমি, নাকি ভাইয়াকে বলবো টাকা দিতে? আম্মু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, আমি আম্মুর গালে চুমু দিয়ে বললাম, আমার লক্ষ্মী আম্মু। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, দিই তো আমার মেকআপ নষ্ট করে। একটু পর তোর বাবা কল দিবে। ইস, আবার মেকআপ করতে হবে। আমি আম্মুর গালে আরেকটা চুমু দিলাম।
আম্মু ঝাড়ে হাতে নিয়ে বলল, আজকে তরে আমি খাইছি। আমাকে আর পাইকে দাদিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পথে দাদি বলল, নাতি, আমি কি বলি, মেয়েটাকে আমরা নিয়ে আসি। আমাদের বংশের মেয়ে, ওরা তো গরিব, এতটাও ধনী না। আর একজনের বাসা ভাড়া থাকে, বাসা ভাড়া টাকা দিবে নাকি মেয়ের দুধের খরচ দিবে? চিন্তা করে দেখ একবার, ওদের খরচটা বেশি হয়ে যাবে না? আচ্ছা দাদি, আগে তো ওদের বাসায় যাই, গিয়ে দেখি ওরা কি বলে। দুলাভাইয়ের বাসার কাছাকাছি যেতেই শুনে ভেতর থেকে দুলাভাইয়ের মা বলছে, দেখ বাবা, তোর একটা লাইফ আছে, তোর এখন আর একটা বিয়ে করতে হবে। এইভাবে এই বাচ্চার পেছনে পড়ে থাকলে হবে না। তোর বাচ্চাটা আমি আমার বোনের ছেলেকে দিয়ে দিব। আর এই মেয়ে গেছে, কি হয়েছে? তোর এখন আরেকটা বিয়ে করতে হবে। এবার আমরা গ্রামের মেয়ে আনবো। খুব শখ করে শহরের মেয়ে পছন্দ করে বিয়ে করেছিলি, কিন্তু আজকে যে তোর এই অবস্থায় দেখতে হবে ভাবি নাই। আমরা দরজা ঠেলে ভেতরে ঢুকে আমার ভাগ্নিকে কোলে নিয়ে বললাম, দুলাভাই, আপনি যদি আপত্তি না থাকে আমি আমার ভাগ্নিকে নিয়ে যেতে চাই। ও আমার বোনের মেয়ে, আমি ওকে অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। প্লিজ দুলাভাই, আপনি ওকে আমাদের কাছে দিয়ে দেন। দুলাভাই বিনা দ্বিধায় বলল, তোমাদের কাছে থাকলে আমার মেয়ে সবসময় নিরাপদ থাকবে। আমি আমার মেয়েকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। আমি সব কিছু সামলাতে পারবো না বলেই ওকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। ওর খেয়াল রাখবে কিন্তু। আমার দাদি বলল, জামাই, তুমি কোনো চিন্তা করো না, আমাদের কাছে তোমার মেয়ে সবসময় সুরক্ষিত থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি। দাদি দুলাভাইয়ের হাতে একটা খাম দিয়ে বলল, এখানে 40,000 টাকা আছে, রেখে দাও। আর আমাদের মেয়ের পক্ষ থেকে আমরা মাপ চাইছি। আমরা বুঝতে পারি না ও এতদিন পর চলে যাবে। দুলাভাই টাকা রাখতে চায় না, কিন্তু ওনার মা টাকাগুলো নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমার নাতনিকে একটু দেখে শুনে রাখবেন, ওর যেন কোনো সমস্যা না হয়। দুলাভাইকে বুঝিয়ে শুনিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মুর বকা, আমি এই মেয়েকে নিয়ে আসছি কেন, এই মেয়েকে এখন কে লালন পালন করবে, এসব বলছে। আমার হাত থেকে দাদি আমার ভাগ্নিকে নিয়ে বলল, তোরা মা ছেলে ঝগড়া কর, আমি ওকে নিয়ে গেলাম। দাদি যাওয়ার পর আমি আম্মুকে জোর ধরে বললাম, ও আমাদের বংশের মেয়ে আম্মু, তোমার মেয়ের রক্ত মিলে আছে ওর শরীরে। তোমার মেয়ের চোখে মায়া নেই দেখি কি আমাদের চোখেও মায়া নেই? কি করব বলো, ওকে কিভাবে ফেলে আসি? আমার ভাগ্নি হয় যে আম্মু। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, সব কিছু বুঝতে পারছি বাবা, তুই তো জানিসই আমি তোদের বড় করতে কতটা কষ্ট করেছি। তোদের জন্য আমি আমার পুরো জীবনটা শেষ করেছি, এখন আবার এই শেষ বয়সে। আম্মুকে আমি একটা চেয়ারে বসিয়ে বললাম, আরে আম্মু, আমরা আছি কেন? আমার ভাগ্নিকে তোমার ছোঁয়াও দেখতে হবে না? ওকে বড় করার দায়িত্ব আমার। এই কথা কি বললাম? সারাদিন বাসা থেকে বেরিয়ে টুকটুক করে বেড়াস, তুই আবার বাচ্চা পালবি? আমার তো বিশ্বাস হচ্ছে না বাবা। আর প্রতিদিন একটা মেয়ে এসে আমার কাছে বিচার দিয়ে বলে, আজও সময় আছে, আপনার ছেলেটাকে বলবেন ভালো হতে। তোর আম্মু, কে কি বললো তা দেখে তোমার কোনো লাভ আছে বলো? হয়েছে বাবা, তোর আর কোনো ডায়লগ দিতে হবে না। আম্মু, একটা বুদ্ধি করছি, বলবো কি? বল, কি বলবি? বলছি কি, আমরা একটা কাজের মেয়ে নিয়ে আসি, তুমি কি বলো আম্মু? এইটা ঠিক কথা বললে, কিন্তু এখন আবার কাজের মেয়ে কোথায় পাবো বল? আমি কি বড় ভাইয়ের সাথে কথা বলবো আম্মু? ঠিক আছে, কথা বলে দেখতে পারিস। তবে আমি বেশ খুশি হয়েছি যে আমার ছেলে কিছুটা হলেও আজকে আমাদের বংশের দায়িত্ব পালন করতে পারছে। আমি হাসি দিয়ে আম্মুকে জোরে ধরে বললাম, মনে মনে খুশি হয়েছে আর দোষ দেয় আমাকে। আচ্ছা, কয়েকদিন ওর একটু খেয়াল রাখো, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। ভাগ্নিকে নিয়ে এখন কিভাবে কি করি? আমি জানি আম্মুর এখন বয়স হয়েছে, কিন্তু কি যে করবো এখন। বড় ভাইকে কল দিলাম, ভাইয়া কল রিসিভ করে বলল, ভাই বল, কি হয়েছে? আমি এক এক করে আপুর বিষয়ে সব বললাম। সব শুনে ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমার চিনি জানা একজন বন্ধু আছে, ওকে আমি বলে দেখবো না গ্রাম থেকে কাউকে এনে দিতে পারে কিনা। ভাইয়া তুই আসবি কবে? অনেকদিন তো হলো। বাবার সাথে একেবারে আসবো, চিন্তা করিস না। আম্মু কোথায়? আমি আম্মুর কাছে ফোনটা দিয়ে দাদির কাছে চলে গেলাম। গিয়ে দেখি দাদি আমার ভাগ্নিকে নিয়ে বসে আছে। দাদি আমাকে দেখে বলল, একেবারে তোর বোনের মতোই হয়েছে, দেখ কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমি দাদির পাশে বসে বললাম, একটা কথা বলবো কি দাদি?
বল। আচ্ছা, এই মেয়েটাকে দেখে কিভাবে আপুর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে পারলো? আমার তো বিশ্বাস হচ্ছে না দাদি। আচ্ছা, ও কি ওর মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারতো না? ওর মেয়ে এখন কিভাবে ওর বাবা মায়ের পরিচয় দিবে? জন্ম থেকেই ওর বাবা মা হারিয়ে গেছে। দাদি আমার মাথায় হাত দিয়ে বলল, চিন্তা করিস না, আমি এখনো বেঁচে আছি। ওর পুরো সব কিছুই আমি চেঞ্জ করে দিব। আর এসব যে কিভাবে করতে হবে এটা আমার জানা আছে। আজকে 3 দিন চলে গেল। বড় ভাইকে বললাম কয়েকটা কাজের মেয়ে খুঁজে দিতে। ভাইয়া পরে বলছিল 1-2 দিনের ভিতরেই ও আমাকে জানাবে। দেখি কি হয়। আমার একটু কষ্ট হচ্ছে বাচ্চাটা একা সামলানোর। আমি তো এমনিই বলছি যে সবকিছু আমি দেখবো, কিন্তু আম্মু তো আমার মনের খবর জানে নাকি। বিকেলে এক বন্ধুর সাথে দেখা করে বাসায় আসছি, তখন দেখি বাসার নিচে একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখে বললাম, এই মেয়ের সাথে তো আমি কোনো ধরনের ফ্লার্টিং করি নাই। ওকে আমার কাছে বিচার দিতে আসছে নাকি? মেয়েটা আমাকে দেখেই বলল, জানো, তুমি আমাকে মিথ্যা কথা বলে চলে আসলে। আমার সাথে সব কিছু করে আবার বলছো তুমি আমাকে বিয়ে করবে না। যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করবে না ততদিন পর্যন্ত আমি এখানে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। মরতে হলে এখানে পড়ে মরবো, আর বাঁচতে হলে দুইজন একসাথে বাঁচবো। আমি মেয়েটার কথা শুনে বললাম, ওই কি পাগল হয়েছে নাকি? কিসব বলুন। আমি মেয়েটাকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেলাম। ভেতরে যেতেই আম্মু ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, এই মেয়ের সাথে কতদিন ধরে এসব চলছে? আমি আগে ভাবতাম মেয়েদের সাথে এইভাবে মজা করে ফ্ল্যাট করিস, আর আজকে বাসার সামনে এসে এই মেয়ের অনশন শুরু করেছে যে তুই বিয়ে না করলে এখান থেকে যাবে না। আমাকে না বলে এই কাজ তুই করতে পারলি? তুই কি তোর বোনের মতোই হয়ে গেছস? আমাদের মান সম্মানের কথা একটুও চিন্তা করলি না? আরে আম্মু কান্না বন্ধ কর তো, এত কথা বলিও না। এখন আমি কি বলি শোনো। কি শুনবো? যা করার তো করেই ফেললি, আমাদের কথা একটুও চিন্তা করলি না। তোর বাবা শুনতে পারলে কি বলবে বল? আমি আম্মুর মাথায় হাত দিয়ে বললাম, তোমার কসম করে বলছি আমি ওই মায়ের সাথে কিছু করিনি। আমি এই মেয়েকে পর্যন্ত চিনিই না। বিশ্বাস করো তুমি আম্মু। তাহলে এই মেয়ে এইখানে কি করতে এসেছে? তুই আমার কসম খেয়ে বললেই আমি বিশ্বাস করে নিব? এই মেয়ে প্ল্যান করে এখানে আসছে, আর এর পিছনে কোনো না কোনো কারণ তো আছেই। তবে আমি এইটুকু বুঝতে পারছি যে এই মেয়েকে আপু এখানে পাঠিয়েছে। কি বলিস? তোর আপু ওকে এখানে পাঠাবে কেন? আর ও তো চলে গেছে না? দেখো নাই, ওর ইচ্ছের বিরুদ্ধে আমরা ওকে বিয়ে দিয়েছিলাম, আর ও এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এসব করছে। তুমি বুঝতে পারছো না আম্মু? তাহলে এই মেয়েকে কিছুক্ষণ আগে থেকে এখানে এসে অনশন শুরু করেছে। আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, কিচ্ছু হবে না, আমি দেখছি সবকিছু। বাবা, তুই যা পারিস কর, তাড়াতাড়ি এই মেয়েকে বাসা থেকে বিদায় কর। দেখ, এই মেয়ে কাজে পর্যন্ত নিয়ে আসছে তোরে বিয়ে করার জন্য। আমি হাসি দিয়ে বললাম, কাজে নিয়ে আসছে না আম্মু, চিন্তা করো না, আমি বাসা থেকে বের হয়ে সবকিছু সমাধান করছি। এখন আমার ভাগ্নি কোথায় বলো? ও ঘুমাচ্ছে, কিন্তু তুই না বললি কাজের মেয়ে আসবে? ভাইয়ের সাথে তো আমি কথা বলছি আম্মু, দেখি আম্মু ভাইয়া কি করে। ও বলছে আমাকে নাকি জানাবে, দেখি কবে জানায়। তাহিরে এত চেঁচামেচি কেন? দেখ তো এখন আবার কি হয়েছে? জানলার কাছে গিয়ে বাইরে উঁকি দিয়ে দেখি সাংবাদিক এসেছে বাইরে। বুঝলাম এখন ঘটনা বড় হতে যাচ্ছে। আমি রুমে গিয়ে লম্বা পিস্তলটা হাতে নিলাম। আম্মু আমার হাতে পিস্তল দেখে আমাকে অনুরোধ করে বলল, বাবা, উল্টোপাল্টা কিছু করিস না প্লিজ। তুই ছাড়া আমাদের কে আছে বল? প্লিজ বাবা, এখানে অনেক মানুষ আছে, তো প্লিজ। এত ভয় পাওয়ার কিছু নেই আম্মু, আমি কিছু করবো না, এত চিন্তা করো না। এটা তো নিচ্ছে একটু ভয় দেখানোর জন্য। আমি বাস থেকে বের হতে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, এই মেয়ে যা বলছে সবকিছু কি সত্যি নাকি মিথ্যা কথা বলছে? আমরা সবকিছু জানতে চাই। আপনি যদি আমাদের সামনে একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। আমি একটা চেয়ার টেনে মেয়েটার সামনে বসে পিস্তল রেখে বললাম, আজকে আমি সবকিছু সত্যি বলবো। আর এখানে যে মিথ্যা কথা বলবে আমি তার কপালে সরাসরি গুলি করে দেবো। আমি মিথ্যে কথা শুনতে একদম পছন্দ করি না। আমি মেয়েটার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞেস করলাম। মেয়েটা সবকিছু বললো ঠিক আছে। তবে মেয়েটা আমাকে প্রমাণ দেখাতে লাগলো। আমি ওর সাথে মেসেজে কথা বলছি, ওর সাথে আমার পিক আছে। সবাই এক প্রকার বিশ্বাস করে নিয়েছে যে আমার সাথে ওর কোনো না কোনো সম্পর্ক আছে। আমি বুঝলাম মেয়েটা আজকে সবকিছু জোগাড় করে এখানে আসছে। এডিট করলে কি হবে, আমাকে তো চেনে না। ও, আমি মেয়েটার মুখ থেকে সবকিছু শুনে বললাম, ঠিক আছে তুমি যা বললে সবকিছু সত্যি। তবে একটু দাঁড়াও, আমি একজনের সাথে একটু কথা বলবো।
তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। আমার কথা শুনে মেয়েটা বলল, আপনি এমনভাবে বলছেন যে মনে হচ্ছে আমার নম্বর আপনার কাছেই নেই। মাত্র না স্বীকার করলেন আমি যা বললাম সব কিছু সত্যি। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, মনে নাই। আরে বেবি, তোমার নাম্বারটা ডিলিট হয়ে গেছে, একটু দাও না তাড়াতাড়ি। সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের বিয়ে দেখার জন্য, এখন তাড়াতাড়ি ফোন নাম্বার দাও। আমার কথা শুনে মেয়েটা হাসি মুখে ফোন নাম্বার দিয়ে দিল, কিন্তু ও যে ফোন নাম্বার আমাকে দিয়ে কত বড় বিপদে পড়ছে এটা জানে না। এখন তো মজা বুঝতে পারবে যে আমি কি। আমি এক বন্ধুকে কল দিয়ে বললাম, তোর অ্যাকাউন্টে 10,000 টাকা চলে যাবে, আমাকে একটা নাম্বারের ইনফরমেশন দে। বর্তমানে খুব বিপদে আছি, তুই ফোন নাম্বার ট্যাগ করে মেয়েটার সম্পর্কে সবকিছু জেনে নে। দরকার পড়লে তুমি মেয়েটার বাড়িতে যাবি। আমার কথা শুনে আমার বন্ধু বলল, মামা, কাহিনী কি বলবি তো? তুই আমাকে এটা একটু খুঁজে বের করে দে সুমন, আর তুই না পারলে তোর গার্লফ্রেন্ডকে বলবি, প্লিজ তাও বের করে দে। তুই এক কাজ কর, ওই মেয়েটার মোবাইলটা নিয়ে ওর পরিবারের কারো নম্বর আমাকে দে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি দেখছি। আমি ফোন কেটে আবার মেয়েটার সামনে বসে বললাম, বাবু একটা তো সমস্যা হয়ে গেছে। তোমাকে আমি বিয়ে করবো তো ঠিক আছে, কিন্তু আমার একটু ডাউট লাগছে। তোমার সাথে আমার ওই যে পিক ছিল না, মনে আছে আমরা যে রেস্টুরেন্টে তুলেছিলাম? আমার সাথে তাল মিলিয়ে মেয়েটা বলল, হ্যাঁ তাই তো বাবু, আমার তো মনেই ছিল না। আমি মেয়েটার কাছ থেকে এক প্রকার জোর করে ফোনটা নিয়ে বললাম, দাও আমাদের পিকটা আমি একটু খুঁজে বের করি। মেয়েটার ফোন নিয়ে খুব সতর্কতার সাথে আমি ওর আম্মুর ফোন নাম্বার নিয়ে সুমনকে মেসেজ করে দিয়ে দিলাম। আমি মেয়েটার কাছে ফোনটা দিতেই আমার আম্মু ভেতর থেকে বাইরে এসে বলল, এখানে কি চলছে রে বাবা? আমি আম্মুকে দেখে মেয়েটাকে বললাম, ইনি আমার আম্মা যান, মানে তোমার শাশুড়ি, যা ওনাকে আগে সালাম করো। আম্মু তো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কই এসেছিলাম এই মেয়েকে এখন থেকে তাড়াতে, আর এখন আমি এই মেয়েকে বিয়ে করব? এটা শুনে হয়তো আম্মু একটু অবাক হয়েছে, কিন্তু আম্মু তো এটা বুঝতে পারছে না যে আমি সময় কাটানোর জন্য এসব করছি, যাতে সুমন সবকিছু খুঁজে বের করতে পারে। কাজী যখন বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি বিয়ের কাজ শুরু করতে যাচ্ছি। আর এই মুহূর্তে সুমন কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, বল সুমন, কিছু কি জানতে পারলি? আরে শালা, এই মেয়ে তো হোটেলে কাজ করে, মানে পাতি পল্লীর মেয়ে, কিন্তু ও এখানে কি করে? খুব বড় একটা সাহায্য করলি, তোরে অনেক অনেক ধন্যবাদ। আর আমি তোরে সবকিছু পরে বুঝে বলবো, ঠিক আছে? এখন বাই। কল কেটে দিয়ে মেয়েটাকে বললাম, তোমার সম্পর্কে আমি সবকিছু খুঁজ বের করে ফেলেছি। তুমি যে সবকিছু মিথ্যা বলছো তাও আমি প্রমাণ করতে পারবো। আর আমার আপু যে তোমাকে এখানে পাঠিয়েছে এটাও আমি প্রমাণ করতে পারবো। তবে সবচেয়ে বড় কথা হলো, তুমি টাকার জন্য এখানে আসছো আমার আপুর কথা শুনে। আর কোনো একভাবে জানতে পারলে তুমি রাতের আধারে হোটেলে নাকি কাজ করো। এখন তো একটু সম্মান দিয়ে কথা বলছি, যদি সবকিছু স্বীকার না করো তাহলে তোমার আম্মুকে এখানে নিয়ে আসবো, সাথে থানায় যাবেও ফ্রিতে। আমার কথা শুনে এবার মেয়েটা কান্না করতে করতে বললো, ভাইয়া, আসলে আমার ভুল হয়ে গেছে। আপনার বোন আমাকে টাকার লোভ দেখিয়ে এখানে পাঠিয়েছে আর বলেছে যদি একবার আমি বিয়ে করতে পারি তাহলে আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। লোভে পড়ে আমি এখানে আসছি। ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে কোন সময় কোন দিক দিয়ে পুলিশ এসে যায় আমি নিজেও বলতে পারি নাই। আমার কথা শুনে মেয়েটা তো দৌড়াতে শুরু করলো, আর আমি মনে মনে বলছি, মেয়েটার সাহস কত বড়, আমার আপুর কথা শুনে এই মেয়ে এখানে পর্যন্ত চলে আসছে। যাক, সবাইকে বললাম, সবাই তো এখন সত্যি জানতে পারছেন। এখন সবাই বাসায় যান, বাঙালিরা পারেও এসব দেখতে। যদি কারো বিপদ দেখতে পায় ওরা এসে ভিডিও করে আর মজা নেয়। একটা মানুষের সামনে আরেকটা মানুষ খুন হলেও কেউ এগিয়ে আসবে না, শুধু ভিডিও করে ফেসবুকে পোস্ট করে বললে, দেখেন আজকে আমাদের দেশের কি অবস্থা। আরে বেটা, তুই আগে নিজে ভিতর থেকে পরিবর্তন হ, তারপর বল দেশের অবস্থা। একজন যদি কারো বিপদে এগিয়ে যায় তাহলে তাকে দেখে আরো 10 জন যাবে। রুমের ভেতরে যেতেই আম্মু আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, আমার মাথায় পানি দিয়ে বলল, বাবা তুই আগে পবিত্র হয়ে নে। জানি না কার নজর পড়ছে তোর উপরে, আর তোর বোন তোর সাথে এটা করতে পারবে? আম্মুর কথা শুনে আমি বললাম, তোমার মেয়ে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে, আর সমাজের চোখে এবং তোমাদের চোখে আমাকে যাতে খারাপ বানাতে পারে এজন্য এসব করা। তোর বোন খারাপ হতে হতে এতটা খারাপ হয়ে যাবে আমি কখনো এটা ভাবি নাই। নিজের জীবনের কথা একটুও চিন্তা করলো না। ওর নিজের জীবন ও নিজে হাতে ধরে শেষ করেছে, তাতে আমাদের কি আম্মু? আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। গোসল করে সোফায় বসে আছি, তোর আম্মু আমার কোলে আমার ভাগ্নিকে দিয়ে বলল, নে তার ভাগ্নিকে তুই রাখ। তোর তো বড় বড় মুখে বললে আমার ভাগ্নিকে তোমার ধরতে হবে না আম্মা, এখন নে রাখ। এই কথা বলে আম্মু কিচেনে চলে গেল। ভাগ্নিকে নিয়ে বসে আছি, হঠাৎ করে দিল হিসু করে, এই যা কাজ হয়েছে।
মাত্র গোসল করে আসছি আর এখন দিয়েছে সবকিছু শেষ করে আম্মুকে ডাক দিতে এসে বলল, কি হয়েছে? কি হয়েছে না না তোমার নাতিকে? মাত্র গোসল করে এসেছি আর এখন দিল সবকিছু শেষ করে, ওই যে যাবো আমি। আম্মু হাসতে হাসতে আমার ভাগ্নিকে নিয়ে বলল, নিজে একটা বাচ্চা আর আসছে আর একটা বাচ্চা পালতে। অপমান করলা বুঝি আম্মা? না বাবা, আমি তোরে অপমান করছি কোথায়? আচ্ছা, তুই কি অপমানিত হলি? দূর যাও তো আম্মু, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। এই কথা বলে আবার আমি ওয়াশরুমে চলে গেলাম। ও হ্যাঁ, একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, আমার ভাগ্নির নতুন করে নাম রাখা হয়েছে মাহি। সকালে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। রাস্তায় সুমনকে পেলাম, আর সাথে আমার আরো 4জন বন্ধু ছিল। সবাই মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ সুমন জিজ্ঞেস করলো সেদিন আমার সাথে কি হয়েছিল। আমি সবাইকে বললাম আমার সাথে কি কি হয়েছিল। সবাই আমার কথা শুনে হাসাহাসি করতে লাগলো আর বললো, যদি তখন সুমন তোরে কিছু না বলতো তাহলে তো মামা তুই গেছিলি। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি। সেদিন আমার এক গার্লফ্রেন্ড বলেছিল আজকে নাকি নতুন কোনো মেয়ে আসবে, এজন্য আজকে আমরা সবাই মিলে র্যাগিং করব। আর র্যাগিং করতে যে কতটা মজা লাগে, আহা। আর আমার আবার গার্লফ্রেন্ডের অভাব নাই। এর আগেই বলছি মেয়েদের পটাতে আমার খুব ভালো লাগে। কোনো কাজ নেই, সুন্দর মেয়ে পেলেই প্রপোজ করে দেই, এটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে সবাই আমাকে বললো, বন্ধু আজকে তুই রেগিং করতে আমরা দেখবো, দেখি তুই কি কি করতে পারিস। তোর তো আবার মেয়ে পটানোর খুব শখ। আমিও বলে দিলাম আচ্ছা ঠিক আছে, তোরা দেখ আমি কি কি করতে পারি। অর্ডার গেটের বাইরে একটা মেয়ে দেখলাম আর সুমন বলল, মামা রেডি হয়ে যা, এটাই সে নতুন মেয়ে। সুমনের কথা শুনে আমি একটু নার্ভাস হলাম। কই, আমাকে মন থেকে শক্ত হতে হবে? উল্টা দেখি আমি আরো নরম হচ্ছি। মেয়েটা গেটের সামনে এসে ভেতরে যাবে। এখন আমি বললাম, এই মেয়ে দাঁড়াও। মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কি চাই আপনাদের? কি চাই মানে? সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় তা কি জানো না তুমি? আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, আপনারা আমার সিনিয়র? দেখে তো লাগছে ছোট ছোট বাচ্চারা আমার সামনে দাঁড়িয়ে আছে। পাশ থেকে সুমন বলল, বন্ধু, এত বড় অপমান আমরা সহ্য করতে পারবো না। তুই না পারলে আমাদের বল, বিষয়টা আমরা দেখছি। আমি এবার মেয়েটাকে বলতে লাগলাম, তোমার তো সাহস কম না, আমাদের বাচ্চা বলো, এখন তো শাস্তি পেতেই হবে। কান ধরে 10 বার উঠবস কর। আমি কথাটা বলতে আমার এক বান্ধবী মাঠ থেকে ইশারা করে বলছে, মামা, তুই ওরে ছেড়ে দে, নইলে খুব বড় বিপদে পড়বি। আমি বান্ধবীর কথা কানে না নিয়ে মেয়েটাকে ধমক দিয়ে বললাম, এই মেয়ে তোরে কি বলছি কানে যায় না? তাড়াতাড়ি কান ধর। মেয়েটা আমাদের কথা শুনে বলল, ক্লাসের ভিতর আছেন, মজা দেখাচ্ছি। আমি ঠাস ঠাস করে মেয়েটার গালে চড় দিয়ে বললাম, আমাদের কথা তোর কানে যায় না নাকি তোর এখান থেকে বের করে দেবো? চিনিস তুই আমাকে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল। মেয়েটা আমার চর খেয়ে আশেপাশে তাকিয়ে দেখলো এখানে তেমন কেউ নেই, এজন্য চুপচাপ ভেতরে চলে গেল। সুমন বলতে লাগলো, চরটা না দিল পারতি লাদেম, নতুন একটা মেয়ের সাথে এমনটা করা ঠিক হয় নাই। আরে বেটা আমাদের বাচ্চা বলে, এজন্য যা হয়েছে বেশ ভালোই হয়েছে আমি আশা করি। উচিত ছিল তো আরো কয়েকটা গালে দেওয়ার জন্য। মাঠ থেকে আমার বান্ধবী এসে বলল, ক্লাসে গেলে মজা বুঝতে পারবি যে এই মেয়েকে। মনে হয় না যে আজকের পর থেকে তুই ক্লাসে আসতে পারবি। আর তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল হলো কবে থেকে রে? আমি শার্টের কলার বাইকে বললাম, এটা হলো চাপা বান্ধবী, বুঝলি, যা সবাই বলতে পারে না। হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। ভাইয়া কল করছে দেখি। আমি ফোন রিসিভ করে বললাম, ভাইয়া বলো কি হয়েছে? তোর ফোনে একটা ছবি দিচ্ছি, তুই ওটা দেখে মেয়েটাকে স্টেশন থেকে নিয়ে আইস। মেয়েটা রাতে নাকি রওনা দিয়েছে, তোরে বলতে আমার মনে ছিল না। তুই এখন স্টেশনে চলে যা। আর এটাই হলো নতুন কাজের মেয়ে। আচ্ছা ভাইয়া যাচ্ছি। ফোন কেটে দিতে ভাইয়া একটা পিক দিল। পিকটা দেখে আমি একটু অবাক হলাম, এটা তো পিচ্ছি একটা মেয়ে, তবে মুখ কেমন যেন একটু মায়াবী মায়াবী ভাব আছে। সুমন বলল, কি হয়েছে রে লাদেম? তোরা থাক, আমাকে এখন একটু স্টেশনে যেতে হবে। আমি এই কথা বলে বাইক নিয়ে স্টেশনে চলে গেলাম। বসে আছি অনেকক্ষণ হলো, কিন্তু ট্রেনের আর কোনো খবর নাই। জীবনে কোনোদিন কারোর জন্য অপেক্ষা করি নাই, কেমন যেন বোরিং বোরিং লাগছে সবকিছু। আজকে শুধু ভাগ্নের জন্য এত কষ্ট করছি। মামা ডাক শোনার ইচ্ছে কার না থাকে বলেন? এই তো ট্রেন চলে এলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে খুঁজছি, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে, কিন্তু মেয়েকে তো দেখতেই পাচ্ছি না। ভাইয়া কি আমাকে ভুল তথ্য দিল নাকি? হঠাৎ দেখি এক কোনায় দাঁড়িয়ে একটা মেয়ে কি জানি খোঁজাখুঁজি করছে। আরে হ্যাঁ, এটাই তো সেই মেয়ে। যাক, তাহলে পেয়ে গেলাম। আমি হেঁটে হেঁটে মেয়েটার কাছে গেলাম, গিয়ে মেয়েটার হাত ধরে বললাম, চলুন এখন আমার সাথে। মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, চলুন মানে? আপনি কে? আরে আমি কে মানে? আমি নিতে এসেছি তোমাকে।
আমার সাথে এখন তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এমনিতেই অনেকক্ষণ বসেছিলাম তোমার জন্য আমি। আমার কথা শুনে মেয়েটা চিৎকার দিয়ে বলল, কেউ বাঁচান আমাকে, এই ছেলে আমাকে তুলে নিয়ে যেতে চায়, আমাকে ও বিক্রি করে দেবে, আমার সাথে খারাপ কিছু করবে, বাঁচান আমাকে প্লিজ। এই পর্যন্ত মেয়েটা বলেই থেমে গেল। আর মেয়েটার কথা শুনে আশেপাশের মানুষগুলো আমার দিকে এগিয়ে এলো। আর পাবলিকের কি মায়ের চিৎকার করবো, তো সেই সময়টা আমাকে দিচ্ছে না, এমন ভাবে মারতে লাগলো আমাকে। একসময় পুলিশের সবাইকে থামিয়ে আমার হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে বলল, অসহায় মেয়ে পেলে মেয়েদের সাথে নষ্টামি শুরু করিস? আজকে তুই জেলে চল, তোরে দেখাচ্ছি আমরা কি জিনিস। আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বললাম, বিশ্বাস করুন স্যার, আমি তো ওকে। একটা পুলিশ বলল, তুই চুপ থাক, তোরে আমরা পরে দেখছি। এই কথা বলে আমাকে পুলিশের জিপে তুলে নিলো। আর যে মেয়েটাকে নিতে এসেছিলাম সেই মেয়েটাকে একটা পুলিশ নিয়ে যাচ্ছে, হয়তো আমাদের বাসায় পৌঁছে দেবে। আর এইদিকে বিপদে পড়েছি শুধু আমি। আহা, পাবলিকের কি মার বাবা গো, সবকিছু এখন ব্যথা করে, হাঁটতেও পারে না ঠিক মতো। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে গেল, আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে বললো, আজকে তোরে গরম ঠান্ডা মিলিয়ে সবকিছু থেরাপি দেওয়া হবে, রেডি থাক। পুলিশের কথা শুনে আমার এখন ভয় হতে শুরু করলো। জীবনে আমি কোনোদিন থানায় পর্যন্ত আসি নাই, আজকে একটা কাজের মেয়ের জন্য এখানে আসছি। আগে তো আমি এখান থেকে বের হই, পরে মেয়েটাকে দেখে নিচ্ছি, কিন্তু এখন এখান থেকে বাঁচবো কিভাবে? হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার ফোন তো পুলিশ নিয়ে এসেছে, এখন তো কথাও বলতে পারবো না। তবে আমার এক বান্ধবীর ভাই নাকি কোনো এক বড় পদের চাকরি করে। এমন এক কাজ করি, বান্ধবীকে কল দিয়ে বলে আমাকে বাঁচা। কিন্তু ওকে কল দিলে ও কাহিনী বড় করে ফেলবে। এর থেকে আম্মুকে কল দিই, দিয়ে দেখি আম্মু কি বলে। এক কনস্টেবলকে ডাক দিয়ে বললাম, স্যার একটু এখানে আসবেন। কনস্টেবল আমার কাছে এসে বলল, বলেন কি হয়েছে? স্যার আপনার ফোনটা একটু দিবেন, 1 মিনিট কথা বলবো, প্লিজ একটু দেন। কনস্টেবল আমার হাতে ফোনটা দিয়ে বলল, আচ্ছা এই নেন, তাড়াতাড়ি করবেন, কিন্তু স্যার জানতে পারলে কিন্তু সমস্যা হবে। আমি আচ্ছা বলে ফোনটা নিলাম। আম্মুকে কল দিয়ে বললাম, হ্যালো আম্মু, তুমি এখন কোথায় আছো? আম্মু ফোন রিসিভ করে বলল, কেন, আমি তো এখন বাসায়, কিন্তু তোর ভাই তোরে এক জায়গায় যেতে বলেছে। আর তুই কোথায় গিয়ে বসে আসোস? হ্যাঁ, কাহিনী তো একটা হয়ে গেছে আম্মু। তুই কাহানির কথা বলিস? তোর কারণে আজকে কত বড় একটা সমস্যা তৈরি হয়েছিল, এটা তো তুই আর জানিস না। আগে তুই বাসায় আয়, পরে দেখাচ্ছি মজা। আজকে প্রিয়ার যদি কিছু হয়ে যেত, জানিস মেয়েটা শহরে থেকে একা একা আসছে, এসেই নাকি কাউকে পায় নাই। কোথা থেকে একটা ছেলে এসে বলল, চল আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ছেলেটা নাকি আরো বলল, আমার সাথে চলো, তোমাকে অনেক টাকা দিব। না জানি মেয়েটাকে নিয়ে গিয়ে কি করতো। পরেও নাকি মানুষ ডেকে ছেলেটাকে গণপিটুনি দিয়েছে। আমি বলি, খুব ভালো করেছে। ইস, আজকে যদি ওর কিছু হয়ে যেত। ওর কিছু হবে না তো আম্মু, হয়েছে তো আমার। এই কাজের মেয়ে যার কথা বলছে সেই ছেলেটা হলাম আমি। আমি ওকে আনতে গিয়েছিলাম, শুধু বলছিলাম চলো আমার সাথে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এটা শোনার পর ও সবাইকে ডেকে আমাকে কি গণপিটুনিটাই না খাওয়ালো। আমি শুধু একবার বাসায় আসি, তারপর ওকে আমি দেখছি, ছাড়বো না আমি ওকে। এখন তুমি কি আমাকে জেল থেকে বের করবে, নাকি আমি এখানে পুড়েই মারা যাব? কি বলিস এসব তুই? ছেলেটা তুই ছিলি? আমি আম্মুকে থানার ঠিকানা দিয়ে বললাম, তাড়াতাড়ি আসো বলছি, নইলে খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। কল করে দিয়ে কনস্টেবলকে বললাম, ধন্যবাদ স্যার আপনাকে। কিছুক্ষণ পর আম্মু একজন উকিল নিয়ে ভেতরে চলে এলো, কিন্তু একজন পুলিশ আম্মুকে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে? আর মেয়েটা তো ঠিক আছে নাকি, না পরে কোনো সমস্যা হয়েছিল? কনস্টেবলের কথা শুনে আম্মু কিছু বললো না, আমার দিকে একবার তাকিয়ে সরাসরি ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা কনস্টেবল এসে জেলের তালা খুলে আমাকে বলল, আপনি এখন যেতে পারেন, তবে যাওয়ার আগে স্যারের সাথে দেখা করে যান। আমি জেল থেকে বের হয়ে ওসির কেবিনে চলে গেলাম। আম্মু আমাকে দেখে বলল, ইস, আমার ছেলেটার কি অবস্থা করেছে। এটা কিন্তু ঠিক করে নাই স্যার। বাবা তুই চল, এখানে আর থাকা লাগবে না। আমরা বের হয়ে যাচ্ছি, তখন পেছন থেকে ওসি বলল, সব সময় বোকার মতো কাজ করবে না, আজকে নিজের বোকামির কারণে নিজের গণ পিটুনি খেলে। আর সমাধান পুলিশের হাতে আর দ্বিতীয়বার পড়বে না, পড়লে কিন্তু তোমার 12টা বাজিয়ে দিবে। থানা থেকে বের হতে আম্মু বলল, তুই মেয়েটাকে এটাও বলতে পারতি যে আমাকে আমার ভাইয়া পাঠিয়েছে, আর আজকে থেকে তুমি আমাদের বাসায় কাজ করবে। এইটুকু বললে তো মেয়েটা সব কিছু বুঝে যেত। কিন্তু তুই কি সব উল্টোপাল্টা কথা বললি? মায়ের খাবি না তো কি লোকেরা তোরে আদর করবে? হ্যাঁ,
আম্মু তুমি আমাকে এটা বলতে পারলে? আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আমার 12টা বেজে গেছে। আগে আমি বাসায় যাই, পরে দেখছি ওকে আমি। বাবা, গ্রামের মেয়ে খুব সহজ সরল, এত কিছু বুঝতে পারে নাই। এখন যদি এসবের জন্য ওরে বাসা থেকে বের করে দেই, তাহলে আরেকটা মেয়ে কোথায় খুঁজে পাবো? তুই বল। ওকে কিছু বলার দরকার নেই, আমি বলবো নে তোর কাছ থেকে মাপ চেয়ে নিতে। আম্মু তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? আচ্ছা বাবা, এখন এসব বাদ দে, আর বাসায় চল। যা হয়েছে তো হয়েই গেছে, তাই না? তুমি বাসায় যাও, আমি একটু হাসপাতাল থেকে আসি। যে গণপিটুনি খেলাম, আমার সারা জীবন মনে থাকবে। আম্মু চলে যাওয়ার পর আমি স্টেশনে চলে গেলাম, বাইক নিয়ে হাসপাতালে চলে গেলাম। কিছু ট্রিটমেন্ট করে বাসার দিকে রওনা দিলাম। মনে মনে বলছি, মেয়েদের জন্য যে ছেলেরা সবকিছু করতে পারে, তা আজকে আমার বিশ্বাস হয়েছে। যদি একটা মেয়ে একটা ছেলেকে বলে আমার জন্য তোমার অন্য কোনো ছেলেকে খুন করতে হবে, আরে ভাই ছেলেটা বিনা দ্বিধায় ওকে খুন করে দেবে, একটুও চিন্তা করবে না। এটাই হয়তো মেয়েদের পাওয়ার। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল দিতে লাগলাম। আর কিছুক্ষণ পর প্রিয়া এসে দরজা খুলে দিল, মানে কাজের মেয়েটা। আমাকে দেখেই ভেতরে দৌড়াতে শুরু করলো। আমি ডাক দিয়ে বললাম, যদি এখানে না দাঁড়াও তো তোমার চাকরি আজ শেষ, চাকরি আর করতে হবে না তোমাকে। আমার কথা শুনে মেরে দাঁড়িয়ে গেল আর কান্না করতে করতে বললো, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি তখন আসলেই আপনাকে চিনতে পারিনি। প্লিজ স্যার, মাফ করে দেন। আম্মু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বললো, লাদেন, তোরে বলছি না, বাদ দে। মেয়েটাকে এত কিছু বুঝে না, হয়তো ভুল করেছে। প্রিয়া গিয়ে আম্মুর পিছনে দাঁড়িয়ে গেল, ভয়ে ভয়ে বলছে, খালামণি বললেন আমার ভুল হয়ে গেছে, আমার এমন ভুল আর হবে না। বলেন না মাফ করে দিতে। আমি আর কিছু বললাম না, চুপচাপ আমি আমার রুমে চলে গেলাম। ওকে এখন বেশি কিছু বললে সত্যি সত্যি পরে আরো কান্না করবে, কি থেকে কি করে বসবে পরে কে জানে। এজন্য ওকে আর কিছু বলি নাই। ফ্রেশ হয়ে রুমে বসতেই প্রিয়া হাতে করে একটা বরফের টুকরা নিয়ে ভেতরে আসলো। ওর হাতে বরফের টুকরা দেখে আমি বললাম, এটা কেন তোমার হাতে? আমি খালামণিকে জিজ্ঞেস করছি, খালামণি, বড় লোকেরা যদি আঘাত পায় তাহলে ওখানে কি দেয়? খালামণি বলল আগে ওষুধ খাই, আর ক্ষত জায়গা নাকি বরফ দিয়ে ঠিক হয়ে যায়। এই কথা বলে প্রিয়া আমার পাশে বসে আমার মাথায় বরফের টুকরো চেপে ধরে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। বুঝছি। আচ্ছা এটা দাও আমার কাছে। না স্যার, দিব না। আমার কারণে আপনার এই অবস্থা, আপনাকে ভালো করার দায়িত্ব এখন আমার। প্রিয়ার কাছ থেকে বরফের টুকরা নিয়ে বললাম, তোর নাম প্রিয়া তাই না? স্যার, কিন্তু আপনি আমার নাম জানেন কিভাবে? আমার মুখ থেকেই শুনেছিলাম, তবে তোমার মুখের সাথে তোমার নামটা মিলেছে। যেমন মায়াবী চেহারা তেমন মায়াবী নাম। স্যার, এই মায়াবী আবার কি? আমি তো চিনি না। নাকি ওটা একটা নাম? তোমাকে চিনতে হবে না। তোমার বাবা কি করে? আব্বা তো খেতে কাম করে, জানেন আমার আব্বা খুব কষ্ট করে। আমি আব্বার কষ্ট সহ্য করতে পারি না, এজন্য আমিও কাজ করতে বের হয়েছি। সত্যি তুমি খুব ভালো মেয়ে। স্যার, আমাকে ভালো বলবেন না? আর ভালো মেয়েরা কি কাজ করে নাকি? সময় হলে তুমিও বুঝবে কি ভালো আর কি খারাপ। পড়াশোনা করো না? স্যার, আমাদের এত টিয়া পয়সা নাই যে লেখাপড়া করব। 9 পর্যন্ত পড়েছিলাম কষ্ট করে, কিন্তু বাবা সংসার চালাতে পারে না, এজন্য পড়াশোনা ছেড়ে দিয়েছি। কিতা হবে পড়াশোনা করলে স্যার, এজন্য ভাবলাম আব্বাকে সাহায্য করি। বুঝলাম। আচ্ছা এখন তুমি যাও, আমি ঘুমাবো। যদি দরকার হয় পরে তোমাকে আমি ডেকে নেব। স্যার, আপনি ঘুমান, আমি আপনাকে বাতাস করি, এমনিই তো কারেন্ট নাই। আমি হাত দিয়ে উপরে ইশারা করে বললাম, এটা কি দেখতে পারছো? এটা হলো এসি। আমার রুমে থাকলে গরম লাগবে না, এসির কারণে ঠান্ডা লাগবে। কারেন্ট না থাকলেও কি এসি চলে স্যার? আর এটা কিভাবে চালায় আমাকে একটু শিখাবেন? শোনো আমি কি বলি, আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া বলবে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া বলল। এখন তুমি যাও, আমি ঘুমাবো। ভাইয়া, আপনার জন্য চা বানিয়ে আনি? আমি কিন্তু খুব ভালো চা বানাতে পারি। স্যার, আপনার জন্য চা বানিয়ে। আমি বললাম না যাও, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। যাক, মেয়েটাকে কোনোভাবে বিদায় করলাম। এই মেয়ে যেই কথা বলে, কয়েকদিন যদি ও এখানে থাকে তাহলে তো আমি পাগল হয়ে যাব। তবে সত্যি গ্রামের মেয়েরা অনেক ভালো, রেখে দেখলেই সবকিছু বোঝা যায়। তবে ওর কারণে যে আমি গণপিটুনি খাইছি, এটা আমার সারা জীবন মনে থাকবে। ভাবছিলাম ওর উপর একটু রাগ দেখাবো, কিন্তু ওর কান্নার মুখ দেখে আমি কিছু বলতেও পারলাম না।
দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, তখন বাইরে থেকে প্রিয়া ডেকে বলল, ভাইয়া দরজা খুলেন, আপনার জন্য চা বানিয়ে আনেছি। ও মোর খোদা, আমি এখন কাল পাল্লায় পড়ছি। এই মেয়ে তো দেখি আমার 12টা বাজিয়ে দিবে, এখন তো আমাকে ঘুমাতেও দেবে না। কি যে এক বিপদে পড়লাম আমি দরজা খুলছি না দেখে প্রিয়া আবার বলল, ও ভাইয়া তাড়াতাড়ি দরজা খুলুন, চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি খাই কফি আর এই মেয়ে চা নিয়ে আসছে। মনটা চাইতেছে ওর মাথা ফাটিয়ে ফেলতে। দরজা খুলতে প্রিয়া আমার হাতে চায়ের কাপ দিয়ে বলল, ভাইয়া খেয়ে দেখেন তো কেমন হয়েছে। কি আর করব, বানিয়ে যেহেতু নিয়ে আসছো খেতে তো হবেই। আমি চামে চুমুক দিয়ে বললাম, বাবা তুমি তো খুব সুন্দর চা বানাতে পারো। ধন্যবাদ ভাইয়া যান, আমার আম্মুর কাছ থেকে আমি চা বানানো শিখেছি। এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দেবে। একবার বলে ভাইয়া, আরেকবার বলে ভাইজান। আমি এবার বললাম, ভাইয়া বলবে, শুধু ভাইয়া, অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন বলেন আপনার কি আরো কিছু লাগবে। না, আমার এখন আর কিছু লাগবে না, তুমি এখন যাও। ভাইয়া আমি কিন্তু খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি, আপনাকে কিন্তু করে খাওয়াতে হবে। তবে আমার এখন যেতে হবে। দাদি বলল মাহিকে নাকি দুধ খাওয়াতে হবে, পরে খালামণিকে সাহায্য করতে হবে, রান্না করতে হবে, কাপড় ধুতে হবে, পরে যেন আর কি বললো। এই মেয়ে দেবো কিন্তু এখন মাথায় একটা, এত কথা বলা লাগে। এখন যাও, আমার সাথে কাজ করো গিয়ে। আমার কথা শুনে প্রিয়া মুখ কালো করে দাঁড়িয়েছি। আমি আবার বললাম, কি হলো, যাও না কেন? আমি এখন ঘুমাবো। ভাইয়া চায়ের কাপটা নিতে হবে না। এই কাপটা তোমার মাথায় দিয়ে ফাটাবো, যাও এখান থেকে বলছি। প্রিয়ার কোনো কথা বলে নাই, ভয় পেয়ে চুপচাপ চলে গেছে। রাতে সবাই মিলে খাবার খেয়ে সবাই বসে আড্ডা দিচ্ছি, তখন আমার দাদি বলল, লাদেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা তো মানতে হবে, কারণ আজকে সবকিছুর পেছনে তোর হাত আছে। দাদির কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি এমন হয়েছে দাদি যে আপনি এভাবে কথা বলছেন? দাদি প্রিয়ার কোল থেকে মাইকে নিয়ে আমার কাছে দিয়ে বলল, ওর মা ওর ভবিষ্যৎ চিন্তা করে নাই, ওকে এভাবে ফেলে চলে গেল। ওর বাবাও বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দিল। ও বড় হয়ে কি পরিচয় দিবে? যখন বড় হবে তখন বলবে আমার বাবা মা কোথায়? তখন কি আমরা বলতে পারবো যে ওর বাবা মা ওকে ফেলে চলে গেছে আর ওর বাবা ওকে আমাদের দিয়ে গেছে? বলতে পারবো আমরা এমন কথা? দাদির কথা শুনে আম্মু বলল, তাহলে আম্মা আপনি কি বলতে চান বলেন? আমার নাতনিকে আমি আমার অন্য কারো কাছে পাঠিয়ে দিব? দাদি আম্মুকে বলল, বৌমা, আমি সেটা বলছি না। ওকে আমরা বাবার পরিচয় দিয়ে বড় করব। আমি বললাম, তাহলে কি আমরা দুলাভাইয়ের কাছে ওকে রেখে আসবো? দাদি পান খেতে খেতে বলল, আমি সেটা বলিনি। আমরা ওকে বাবার পরিচয় দিব, তবে সেই বাবা হবে তুই। সবকিছুর পেছনে তুই দায়ী। তোর বোনকে তোর কথা শুনে বিয়ে দেওয়া হয়েছে, আর এই মাহিকে নিয়ে আসছি তোর কথা শুনে। এখন ওর দায়িত্ব নিবি তুই। যেই মেয়ে আমাদের কথা না শুনে চলে গেছে তাকে আমরা ত্যায্যপুত্র করে দিলাম। আম্মু দাদির কথা শুনে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আম্মা? কি বলেন এসব? আমার ছেলের জীবনটা কি আমি এই বয়সে নষ্ট করতে পারবো? পরে ওকে কোনো মেয়ে বিয়ে করবে না, দরকার নেই আম্মা। যেভাবে আছে সেভাবেই থাক না কেন, পরে বড় হলে দেখা যাবে কি করা যায়। দাদি আমার দিকে তাকিয়ে বলল, দেখো নাতি, বিয়ে করলে মেয়ের অভাব হবে না। ও তো ভাগ্নি হয়। আমি তোর ভালোর জন্যই বলেছি। দাদির সাথে তাল মিলিয়ে প্রিয়া বলল, ভাইয়া আমাদের গ্রামের মেয়েরা এত কিছু বুঝে না। আমি গ্রাম থেকে আপনাকে একটা মেয়ে পছন্দ করে দিব, আপনি দাদির কথা মেনে নেন। প্রিয়ার দিকে আমি চোখ ঘুরে তাকিয়ে বললাম, চুপ করে বসে থাকো বলছি। দাদি আবার বলল, নাতি, সবকিছু তোর ইচ্ছে। আমি মেয়েটার ভালোর জন্য বলেছি, বাকিটা তোর ইচ্ছে। দাদি আগে চিন্তা করে দেখি একটু বিষয়টা, পরে আমি তোমাকে জানাবো। দাদি আমার মাথার পাশে বসে বলল, আমার তোর জন্য চিন্তা হয় না। তুই এখন বড় হয়েছ, তোর ভালো মন্দ তুই ভালো করেই বুঝিস, কিন্তু মেয়েটার একটা ভবিষ্যৎ আছে না? আমি দাদির হাত ধরে বললাম, আচ্ছা সময় তো আছে নাকি, তুমি এখন যাও গিয়ে ঘুমাও, এত চিন্তা করো না, পরে তোমাকে জানাবো। প্রিয়া দাদির হাত ধরে বলল, দাদি আপনি চলেন, আপনাকে আমি রুমে দিয়ে আসি। দাদি চলে যাওয়ার পর আম্মু বলল, তোর দাদি কি পাগলামো শুরু করেছে বল? তোর বাবা আর তোর ভাই শুনতে পারলে কি বোকা দিবে জানিস? আর ও তোর বড় বোনের মেয়ে, একবার চিন্তা করে দেখ। বাদ দাও না আম্মু, উনি এখন মুরব্বী হয়েছেন, মন যা বলে তাই করে। তবে একটা কথা কি জানো আম্মু,
কারো কথা না শুনে আমি আমার ভাগ্নিকে এখানে নিয়ে আসছি। এর জন্য যদি ওকে নতুন করে জীবন দিয়ে বাঁচতে হয় আমি তাই করব। বাবা হতে হলে আমি সেটাও করব। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, এটা কোনো ছেলে খেলা না, বুঝলি? পাগলামো করিস না প্লিজ। বলছি না আম্মু, ওকে নিয়ে আসছি আমি, ওর দায়িত্ব এখন আমার উপর, তোমার কোনো চিন্তা করতে হবে না। আম্মু আমাকে জোরে জোরে কান্না করে বলল, তোর ভাই এখনো বিয়ে করে নাই। এর আগে তুই বাচ্চার বাবা হলে পরে তোর কাছে কে মেয়ে বিয়ে দিবে? একবার তো চিন্তা করে দেখ। বাহিরে গিয়ে মন যা চায় তাই করিস। আজকে বাবার টাকা আছে বলে সব কিছু করতে পারিস। যেদিন বাবার টাকা থাকবে না সেই দিন বুঝবি। তোর আম্মু এ নিয়ে কান্না করা লাগে, বাদ দাও, আমি তো এত কিছু চিন্তা করি না। খালামণি টিভিতে একটু ছেড়ে দেন না, সিরিয়াল দেখি। টিয়াকে দেখে আম্মু বলল, বস আমার পাশে। আর তোর ভাই এখন খেলা দেখবে, দিবে না রিমোট। প্রিয়া আমার দিকে আবার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, দেন না ভাইয়া, একটু টিভি দেখি। আপনার তো মোবাইল আছে, ওখানে খেলা দেখেন। আম্মু বলল, দিয়ে দে যা, তুই গিয়ে রুমে বসে গেম খেল। আমি আর প্রিয়া মিলে এসব সিরিয়াল দেখে কি মজা পাও কি জানি, এসব না দেখে ঘুমাও তাও শান্তি পাবে। প্রিয়ার হাতে রিমোট দিয়ে রুমে চলে গেলাম। রুমে যেতেই আমার পিছনে পিছনে প্রিয়াও চলে আসলো। আমি ওকে দেখে বললাম, কি প্রিয়া, কিছু কি বলবে? প্রিয়া একটা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল, দেখেন তো ভাইয়া, ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। ভাবছিলাম আম্মুর সাথে একটু কথা বলবো, কিন্তু সেটা হচ্ছে না। প্রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে আমি একদম বোকা হয়ে গেলাম। ফোনটা চালানোর মতো নয়, একবারে ভেঙে গেছে বললেই হয়। আর ও বলছে ওর সিমে নাকি নেটওয়ার্ক পাচ্ছে না। আমি প্রিয়ার ফোন থেকে সিম গুলো খুলে ফোনটা নিচে ফেলে দিলাম। প্রিয়া কান্না করে বলল, ভাইয়া আপনি এটা কি করলেন? আমার কাছে তো এই একটাই ফোন ছিল। এখন আমি আমার বাবা মার সাথে কিভাবে কথা বলবো? কে এখন কে ফোন কিনে দিবে? প্রিয়ার কান্না শুনে আম্মু আমার রুমে চলে আসলো। আম্মুকে দেখে প্রিয়া বলল, খালামণি, আপনার ছেলে আমার ফোনটা নিচে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলেছে। এখন আমি কি দিয়ে কথা বলবো বাড়িতে? আমি আমার পকেট থেকে বাটন ফোনটা বের করে ওইটাতে প্রিয়ার সিম গুলো ঢুকিয়ে বললাম, নাও আজ থেকে এটা চালাবে, আর এসব ভাঙা ফোন ব্যবহার করার দরকার নেই। আমার কথা শুনে প্রিয়া বলল, না ভাইয়া, আপনার ফোন আপনি রাখেন। আপনার ফোন আমি কখনোই ব্যবহার করব না। আমি যখন প্রথম মাসের বেতন পাবো তখন বাবাকে বলে কিছু টাকা রেখে ওটা দিয়েই একটা ফোন নিয়ে নেব। আমি প্রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে বললাম, নাও এটা রাখো, আর এখন আমাকে বিরক্ত করো না তো, আম্মু ওকে নিয়ে যাও। আম্মু প্রিয়াকে নিয়ে রুমের বাইরে যেতে যেতে বলল, আরে তাস, প্রিয়া আমার সাথে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আর ও আমার ছেলে, ও কিছু দেওয়া মানে আমি তোমাকে দিয়েছি, বুঝেছো? এ নিয়ে এখন আর কোনো কথা আমি শুনতে চাই না, ঠিক আছে? আম্মু চলে যাওয়ার পর সুমনকে একটা কল দিলাম। সুমন ফোন রিসিভ করে বলল, মামা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই কালকে কলেজে আয় আমাদের সাথে। যা কিছু হয়েছে আমি মনে করি তোর সাথে আরো কিছু করবে। তোর কথাগুলো আমি বুঝতে পারি নাই। এত বুঝতে হবে না, তবে তোর সাথে আমরা সবাই একটা বাজি লাগাতে চাই। অবশ্যই তুই যদি রাজি থাকিস। আগে বল শুনি, কি বাজি লাগাবি? কালকে বাসরিতে আয়, পরে বলছি। সুমনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। বিছানায় শুয়েই দিলাম এক ঘুম। কিন্তু হঠাৎ কানে এলো কেউ একজন কান্না করছে, আর কে যে গুনগুন করে গান বলছে। এত রাতে আবার মাহি তো কান্না করছে না। আমাদের বাসায় তো মাহি ছাড়া পিচ্ছি আর কোনো মেয়ে নেই। ঘড়িতে এখন 2টা বেজে গেছে প্রায়। আমি দরজা খুলে বের হয়ে দেখি প্রিয়া সোফায় বসে মাহিকে কোলে নিয়ে গুনগুন করে গান বলছে। এত রাতে এই মেয়ে এখানে কি করে, এটাই তো বুঝলাম না। তবে আর যাই বলি, প্রিয়ার কণ্ঠটা কিন্তু সেই। আমি একটু দূরে দাঁড়িয়ে প্রিয়ার গান শুনছি, বেশ ভালোই লাগছে। হঠাৎ প্রিয়া আমাকে পেছন থেকে দেখে একটু ভয় পেয়ে বলল, ভাইয়া আপনি এখানে কি করেন? কি আর করবো, তোমার গুনগুনের শব্দ শুনে উঠতে হয়েছে। কি হয়েছে মায়ের যে এত রাতে নিয়ে বসে আছো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে। দাও আমার কাছে। আর তুমি মনে হয় এখনো ঘুমাও নাই। ভাইয়া আমি এখানে কাজ করতে এসেছি, আর এজন্য যদি আপনার সারা রাত কাজ করতে হয় আমি সেটা করতেও রাজি আছি। মাহিকে কোলে নিয়ে প্রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, সবকিছু বেশি বেশি বুঝো, এই বয়সে তোমার ঘুমের দরকার, ঠিক আছে? এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ওকে দেখছি। কিন্তু ভাইয়া খালামণি তো পরে আমাকে বকা দিবেন। আরে তোমাকে আমি যেতে বলছি না, যাও গিয়ে ঘুমাও, পরে সবকিছু আমি দেখবো নি। প্রিয়া আচ্ছা বলে চলে যাচ্ছি। হঠাৎ করে পিছনে তাকিয়ে বলল,
ভাইয়া দরজা খোলা রাখবেন কিন্তু, যাতে সকালে মাহিকে নিতে পারি। আমি আচ্ছা বলতেই প্রিয়া চলে গেল। আমি মাহিকে নিয়ে আমার রুমে চলে গেলাম। ওকে বিছানায় রাখতেই ঘুমিয়ে গেল। মনে মনে বললাম, হায় রে আপু, আজকে তুই তোর মেয়েকে রেখে অন্য কারো হাত ধরে চলে গেলি। এখন তো আর বুঝলি না, কিন্তু একদিন ঠিকই বুঝবি আমি কি ছিলাম। ছোট ভাই হয়েও বড় বোনের জন্য সবসময় ভালো কিছু চাইতাম, কিন্তু তুই নিজের কপালে নিজেই কুড়াল দিলি। মায়ের পাশে শুয়ে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে প্রিয়ার ডাকেই ঘুম ভাঙলো। প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি উঠে গোসল করে নেন, আপনার শরীর তো মাহি হিসু করে ভিজিয়ে দিয়েছে। আমি হুঁ বলে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে রুম থেকে বের হয়ে টেবিলে বসতে আম্মু বলল, লাদেন, তোরে একটা কথা বলবো, ভাবতাছি বলবো কি। কেমন বলবে শুনি, বলো। আমি বলি কি, প্রিয়াকে এখানে একটা ভালো স্কুল দেখে ভর্তি করিয়ে দে। তুই কি বলিস? কাজের পাশাপাশি পড়ালেখা করবে। আম্মুর কথা শুনে প্রিয়া বলল, না, আমি কোনো পড়াশোনা করব না। আমি এখানে আসছি কাজ করার জন্য, শুধু কাজ করব। আমার বাবা বলেছেন যেটার জন্য আমি এখানে আসছি সেটাই যেন করি। আর পড়াশোনা করলে কি হবে, শেষমেশ তো স্বামীর বাড়িতে থালা বাসন আর বাচ্চা নিয়ে পড়ে থাকতে হবে। এটাই মেয়েদের কাজ। আম্মু প্রিয়াকে ধমক দিয়ে বলল, এত বেশি বুঝো কেন? আমরা কথা বলছি না, তুমি চুপ করো। আম্মু আবার বলল, বাবা, আমি কি বললাম তোর কানে গিয়েছে তো? ঠিক আছে আম্মু, ওকে, আমি কালকে নিয়ে স্কুলে ভর্তি করে দেবো। এখন আমার ভার্সিটিতে যেতে হবে। আমি গেলাম আম্মু। বাস থেকে বের হয়ে আগে সবার সাথে দেখা করলাম, পরে সবাই মিলে একসাথে ভার্সিটিতে যেতে লাগলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে ঢুকতে সুমন বলল, লাদেম, আমাদের সবার পক্ষ থেকে তোকে একটা ট্রিট দেওয়া হবে যদি তুই সেদিনের মেয়েটাকে আবার র্যাগিং করতে পারিস। আর যদি ওকে পটাতে পারিস, তুই যা বলবি আমরা তাই করব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যা, তোদের কথা রইলো, কিন্তু এগুলো মনে রাখিস, ভুলে যাবি না আবার দেখিস। সবাই বলল, আমরা তাহলে দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছি, তুই তোর কাজ কর। কিন্তু আমার সাথে একজন থাকলে বেশ ভালো হতো। কেউ আর না দাঁড়িয়ে বলল, তোর কাজ তুই একা কর। তবে মামা, তুই আজকে ক্লাসে গেলে বুঝতে পারবি এই মেয়ে কি জিনিস। যা করিস একটু সাবধানে করবি, ঠিক আছে? এই কথা বলে সবাই দৌড়ে চলে গেল। বুঝলাম না ওরা কি সবাই ভয় পায় নাকি মেয়েটাকে, কি জানি। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি মেয়েটা গেটের ভিতর দিয়ে ঢুকছে। আমার সামনে আসতেই আমি বললাম, এই রূপালী, একটু দাঁড়াতো। আর সেদিন আমার কথা না মেনে চলে গেলে কেন? মেয়েটা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, তুই চিনিস আমি কে? ও মা, আমি খুব ভয় পেয়েছি আপনার রাগী চেহারা দেখে। এমন এক থাপ্পড় দিব, বাপ দাদার নাম সহ সবকিছু ভুলে যাবি। তুই আজকে ক্লাসে আয়, পরে তোরে দেখাচ্ছি আমি কি জিনিস। এ মেয়ে শোন, আমার সামনে এভাবে কথা বললে আমি কি করব জানিস তো? কালকে একটা চড় দিয়েছিলাম মনে আছে? আর এখন যদি বেশি কিছু করিস তাহলে সরাসরি লিপ কিস করবো, পরে কেউ তোরে বিয়ে করবে না। মেয়েটা আমার কথা শুনে এক মুহূর্ত দাঁড়ালো না। মেয়েটা যেতেই আমার বন্ধুগুলো এসে বলল, মামা কি খবর? তুই কি এমন বললি যে রেগে চলে গেল? আমি হাসতে হাসতে বললাম, বলছি যদি আমার সাথে লাগতে আসে তাহলে সরাসরি আমি লিপ কিস করে দেবো। আর এটা শুনেও চলে গেছে। কি ভয়টাই না পেলো। আমার কথা শুনে সুমন বলল, মামা, তুই তো আজকে শেষ। মনে হয় না তো তোকে আজকের পর থেকে আমরা দেখতে পারবো। ধুর, তোরা সব কি উল্টাপাল্টা কথা বলিস। চল তো এখন ক্লাসে যাই। ক্লাসে গিয়ে বসে সবাই আড্ডা দিচ্ছি, তখন আবার সেই মেয়েটা এলো। আমি মনে মনে বললাম, এতদিন যাকে জুনিয়র বলে রেগিং করছি সে তাহলে আমাদের ক্লাসের। কিন্তু বড় কথা হলো, মেয়েটা ক্লাসে আসার পর সবাই চুপ হয়ে গেল কেন? আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, এই সুন্দরী এসো, আমার পাশে জায়গা আছে, তোমার পাশে বসে আমি তোমার সাথে লাইন মারি। আমি এই কথাটা বলতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি এমন বলে ফেলছি যে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। সুমন আমাকে আস্তে করে বলল, আরে শালা, এটা হলো আমাদের ক্লাস ম্যাডাম। তুই তো আজকে গেছস মামা। এই রে, আমি আজ শেষ। একটা সাধারণ মেয়ে ভেবে ম্যাডামকে আমি চড় দিয়েছি, আবার যা পারি তাই বলছি। আমার বন্ধুরা সবকিছু জেনেই আমার সাথে এমন করছে। আমি সুমনের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, তুই সব জানতি না? সব জেনেও আমাকে কেন বিপদে ফেললি? চলা, তোরে তো আমি ক্লাস থেকে বের হই, পরে তোদের সবাইকে আমি দেখছি। সবকিছু জেনেও তোরা আমার সাথে এমনটা করতে পারলি? তোদের কি আমার জন্য একটু মায়া হয় নাই? সুমন দাঁত বের করে হাসি দিয়ে বলল, কালকে তোর সাথে থাকার কারণে ম্যাডাম আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। আমরা সবাই শাস্তি পেয়েছি, তাহলে তুই থাকবি কেন? হালা, আগে ক্লাস থেকে বের হই না, পরে দেখছি। হঠাৎ ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে, তুমি দাঁড়াও। ম্যাডামের কথা শুনে আমি অন্যদিকে তাকিয়ে আছি।
আমি এমন ভাবতে হলাম যেন মনে হচ্ছে ম্যাডাম আমাকে কিছু বলে নাই। ম্যাডাম আবার আমার দিকে হাত দিয়ে ইশারা করে বলল। এই ছেলে, তোমাকে দাঁড়াতে বলেছি। আমি দাঁড়িয়ে এক মোল্লার কাছ থেকে টুপিটা নিয়ে আমার মাথায় দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? আপনার স্বামী কেমন আছে? আপনার বাচ্চারা কেমন আছেন? আপনার কেমন আছেন? ম্যাডাম আমাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, তোমাকে এত কথা বলতে বলেছি? সেই দিন তুমি যেন আমাকে কি বলছিলে, মনে পড়ছে না? বলো তো আবার। ম্যাডাম আমি তো আপনাকে আজকে প্রথম দেখছি, তবে আপনি খুব সুন্দর ম্যাডাম, লাভ ইউ। ম্যাডাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল। কি? সুমন আমার শার্ট টান দিয়ে বলল, এসব কি বলিস? হালা, ম্যাডাম কিন্তু খুব রাগী। আমি আবার বললাম, ম্যাডাম বলছে লাভ ইউ, মানে হলো আপনি কি লাউ খান? ওই মানুষ বলে না, সাদের লাউ বানাইলো মোরে ডুগডুগি। ম্যাডাম রেগে বলল, ডুগডুগি না? আসো সামনে, তোমার চেহারাটা একটু দেখি। আমি জানি ম্যাডাম এখন আমার সাথে কি কি করবেন। আমি সামনে যেতে ম্যাডাম বলল, বেয়াদবি আজকে একেবারে বের করে দেবো। 50 বার কান ধরে উঠবস কর বলছি, নইলে খবর আছে। আমি ধীরে ধীরে বললাম, ম্যাডাম আপনি কিন্তু খুব সুন্দরী, আপনার মুখে কি এই কথা মানায়? প্লিজ ম্যাডাম এভাবে বলবেন না। আমার কথা শুনবে নাকি লাঠি নিতে হবে? মনে মনে বললাম, না জেনে কিছু করলে এমন পরিস্থিতি পড়তেই হয়, হালার বিপদ। 5 বার উঠবস করার পর বললাম, ম্যাডাম আমার খুব কষ্ট হয়েছে, আমি আর পারবো না। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, কি বলবে আবার বলো তো? আমি চোখ দিয়ে বুঝিয়ে দিলাম, লাভ ইউ ম্যাডাম। ম্যাডাম আমার থেকে চোখ সরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে জায়গায় বস। যাওয়ার আগে আমি বললাম, ম্যাডাম আপনি কিন্তু খুব সুন্দরী, চাইলে কিন্তু বিশ্ব সুন্দরী হতে পারেন। আপনাকে দেখলে আমার মুখ থেকে একটাই শব্দ বের হয়, সেটা হলো লাভ ইউ ম্যাডাম। এই কথা বলে আমি আমার জায়গায় চলে গেলাম। চুন বলল, বুঝলাম না, ম্যাডাম তোকে এত কম শাস্তি দিল কেন? আমাদের তো উঠবস করাতে করাতে অবস্থা খারাপ করে দিয়েছে। আমি হাসি দিয়ে বললাম, সবকিছু রেডি রাখিস, মনে আছে তো? যদি পটাতে পারি যা চাইবো তাই দিবি। আরে, আগে তো পটিয়ে দেখা। ক্লাস শেষ করতেই আমার এক বন্ধু বলল, আজকে আর ক্লাস করব না, চল বাসায় যাই, নইলে কোথাও বসে আড্ডা দেই। সবাই মিলে ভার্সিটির গেট থেকে বের হতেই দেখি আপু দাঁড়িয়ে আছে, আর সাথে সেই দিনের ছেলেটা। আমি ওকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। আপুর সাথে ছেলেটা, মানে যাকে আপু হয়তো এখন আবার বিয়ে করছে, আর আমার বর্তমান দুলাভাই, সেই ছেলেটা আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে তুই দাঁড়া, আর আমাদের দেখে সালাম না দিয়ে তুই চলে যাচ্ছিস, তোর তো সাহস কম না? আমি পেছনে তাইকে বললাম, তোর মতো কুত্তা আমার পায়ের নিচে থাকে, আর তুই কোন জায়গায় ময়লা রে? দুলাভাই পিস্তল বের করে বলল, এটা যদি মাথায় রাখি তো বুঝতে পারবি আমি কি জিনিস। দুলাভাইয়ের কথা শুনে আমার সবকটা বন্ধু রেগে ফায়ার হয়ে গেছে। ওরা তো বলছে, তুমি আমার বউয়ের ছোট ভাই বলে কিছু বললাম না, নইলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আমি বললাম, তোরা একটু ঠান্ডা হ, বিষয়টা আমি দেখছি। আমি আপুর সামনে গিয়ে বললাম, কি চাই এখানে তোর? আপু হাসি দিয়ে বলল, কিছু চাই না, আমার মেয়ে কেমন আছে শুধু এটাই জানতে এসেছি। তুই কে? আমি তোরে চিনি না। এমনকি আমাদের বাসা থেকে বলা হয়েছে তোর এই ত্যায্য পুত্রী করে দেওয়া হবে। সো তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই যে আমার বড় বোন, আমি সেটাও ভুলে গেছি। যে মেয়ে 1 মাসের বাচ্চা রেখে আরেকটা ছেলের সাথে চলে যেতে পারে, একবারও বাচ্চাটার ভবিষ্যৎ চিন্তা করে নাই, সেই মেয়ে আমার বড় বোন হতে পারে না। তুই এখন থেকে আমার কাছে অচেনা একটা মেয়ে, আমার সামনে কখনো আসবি না। দেখ, তুই আমার ছোট ভাই, আমার সাথে লাগতে আসিস না। তুই তোর দুলাভাইকে চিনিস না, ও কি কি করতে পারে। আমাদের রাগালে এর ফল অনেক খারাপ হবে। আমি চাই না আমাদের ভাই বোনের ভেতরে কিছু হোক। শোন, আমাকে তুই হুমকি দিবি না। আর তুই যে আমাকে কি করবি আমার ভালোই জানা আছে। যা পারিস কর গিয়ে যা। আর এখন তো বুঝবি না, পরে বুঝবি। যেই ছেলে প্রেম করে বিয়ে করতে পারে, সেই ছেলে গোপনে আরো কয়টা প্রেম করছে কি জানি। আর এটাও বলে দেই, তুই দেখিস আবার বিপদে পড়ে আমাদের সামনে আসবি না, কারণ তোর উপর থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। দুলাভাই আমার সামনে এসে বলল, এখানে যে কথা বলবে বা আমাদের দিকে এগিয়ে আসবে তার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হলো মৃত্যু। এই জন্য সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাক, আমরা এখানে আসছি, কিছুক্ষণ থেকে চলে যাব। সুমন দুলাভাইয়ের কথা শুনে বলল, আমার বন্ধুর বোন আপনার সাথে দাঁড়িয়ে আছে বলে আপনি বেঁচে গেছেন, নইলে আপনার অবস্থা আজকে খুব খারাপ করে দিতাম। আপু দুলাভাইয়ের পেছনে বাইকে উঠে বলল, আজকে তুই আমাকে যেভাবে সম্মান করলি, আমার সারা জীবন মনে থাকবে। আমি ভাই বোনের ভেতরে কোনো শত্রুতা তৈরি করতে চাই নাই, কিন্তু তুই আজকে সেটা তৈরি করে দিলি। মনে থাকবে আমার, আর খুব সাবধানে থাকবি। আপু চলে যেতেই সুমন সহ সবাই বলল,
আজকে যদি তোর বোন না থাকতো তাহলে আমরা কি যে করতাম এই ছেলের হিসাব নেই। কিন্তু তোর বোন তোর সাথে এভাবে কথা বলবে কখনো ভাবি নাই। আমি শুধু বললাম, অনেক বড় কাহিনী হয়ে গেছে, একদিন তোদের সবাইকে বলবো। তবে আমি আপুর ভালো করতে চেয়েছিলাম, কিন্তু ভালো করতে গিয়ে যে এতটা খারাপ হয়ে যাবে কখনো ভাবি নাই। তবে আর যাই হোক, আমি চাই না কখনো ভাই বোনের ভিতরে এমন কিছু তৈরি হোক। কিন্তু এই ছেলেটা যে আপুর মাথায় কি ঢুকিয়ে দিয়েছে কে জানে। তবে দেখি সামনে কি হয়। আচ্ছা বাদ দে এইসব, এখন বাসায় যাই চল। ব্যাগ নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। দরজা ঠেলে ভেতরে যেতে আম্মু বলল। আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? আমি বললাম এমনি চলে আসছি, ভালো লাগছে না। আচ্ছা শোন, এখন কি বলি, কালকে আমরা এক জায়গায় যাব মেয়ে দেখতে। তোর ভাই নাকি কাকে পছন্দ করে। আমার কাছে তো এসব কথা আর বলে না, তোর দাদির মুখ থেকেই শুনলাম। আমি আম্মুর কথায় কান না দিয়ে রুমে চলে যাচ্ছি, তখন পেছন থেকে আম্মু বলল। কি রে লাদেন, আমি তোরে কি বললাম? কথা বলতে বলতে আমার ভালো লাগছে না আম্মু। কি হয়েছে বল শুনি, মন খারাপ নাকি আবার? তোমার মেয়ে আজকে আমাকে হুমকি দিয়ে গেছে, ও আমাকে রাস্তায় একা পেলে নাকি মারবে। চিন্তা করছো আম্মু ওর কত বড় কলিজা। আম্মু আমার দিকে এগিয়ে এসে বলল। কি বলিস এসব? তোর আপুর সাথে তোর দেখা হয়েছিল? হয়েছিল। ও মায়ের কথা জানতে চেয়েছিল, আমি পরে কিছু বলি নাই দেখে আমাকে হুমকি দিয়ে গেছে। মেয়েটা যে তোর সাথে এমন কিছু করবে আশা করি নাই। এখন থেকে দেখে চলবি শুনলি। ও আমার মেয়ে, ওকে আমি খুব ভালো করে চিনি। ও একবার যা বলে তাই করে। তাই বলে এটা ভেবো না যে আমার গায়ে হাত দিলে ও বেঁচে যাবে, একেবারেই খেয়ে ফেলবো। কিন্তু প্রিয়া রুমের ভেতর থেকে বের হয়ে বলল। ভাইয়া আপনার মেয়েকে আপনি নেন, আমি একটু রেডি হয়ে আসি। আমি মাহিকে কোলে নিয়ে বললাম, বাবার কোলে এসো আম্মু। এদিকে তো আম্মু আমার কথা শুনে রাগে আগুন হচ্ছে। আম্মু বলল। বাবা, ওকে এসব লেখাইস না, পরে তোরে সত্যি সত্যি বাবা বলেই ডাকবে। আরে আম্মু, আমিও তো চাই ও আমাকে বাবা বলে ডাকুক। মাইকে নিয়ে আসছি আমি, ওর সকল দায়িত্ব আমার, এখন ওকে রাখ। আমি গোসল করে আসি। মাইকে আম্মুর কাছে দিয়ে রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে অর্ধেক গোসল করতে দেখি পানি নাই। মনে মনে বললাম, এই যা, কাজ ছাড়ছে, এখন আবার পানি নাই, গোসল করব কিভাবে? এভাবে তো আর দাঁড়িয়ে থেকে যাবে না। আমি ওয়াশরুমের দরজা খুলে জোরে ডাক দিলাম, আম্মু ওয়াশরুমে তো পানি নাই। আম্মু বাইরে থেকে বলল। কি জানি একটা সমস্যা হয়ে গেছে, এই জন্যই পানি নাই। আমার ওয়াশরুমে পানি আছে, ওখানে চাইলে আয়। আমি ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছি। আম্মু পানি দিয়ে যাও তাড়াতাড়ি। আম্মু কিছু আর বললো না। কিছুক্ষণ পর প্রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল। ভাইয়া পানি নিয়ে আসছি, দরজা খুলেন। দরজা খুললে এখন সব মান সম্মান চলে যাবে, কি যে এক অবস্থায় পড়লাম। হালকা করে দরজা খুলে প্রিয়ার হাত থেকে বালতি নিয়ে দরজা বন্ধ করবো, তখন আমাকে দেখে প্রিয়া একটা মুচকে হাসি দিয়ে বলল। ছেলেরাও যে এত সুন্দর হয় তা আজকে আপনাকে না দেখলে বুঝতাম না। আমি দরজা বন্ধ করে ধমক দিয়ে বললাম, যাও প্রিয়া এখন এখান থেকে। প্রিয়া বাইরে থেকে বলল। যাচ্ছি তো, যেভাবে বলেছেন মনে হচ্ছে যেন আমি সবকিছু দেখে ফেলেছি। ভাব। মনে মনে বললাম, এই মেয়েকে যতটা সহজ সরল ভাবছিলাম, এই মেয়ে ততটাই বুদ্ধিমান দেখি এখন। যাক, আমি আমার মতো গোসল করে বের হয়ে গেলাম। রাতে খাবার টেবিলে আম্মু বলল। সকালে প্রিয়াকে কলেজে ভর্তি করিয়ে পরে তোর ভাবিকে দেখতে যাব। আম্মুর কথা শুনে শুধু বললাম, আচ্ছা ঠিক আছে যাবো না। বুঝলাম না ভাইয়া প্রেম করলো কবে, আমাকে তো কিছু বলে নাই। নাকি ভাইয়াকে জিজ্ঞেস করে দেখবো? না, জিজ্ঞেস করা যাবে না, বড় ভাই পরে আবার বেয়াদবি হয়ে যাবে। আজকে একটু সকালে ঘুম থেকে উঠলাম, সকাল সকাল ছাদে গেলাম আবহাওয়া খাওয়ার জন্য। গিয়ে দেখি ছাদে দাদি বসে আছে। দাদিকে দেখে বললাম, কি ব্যাপার দাদি, আপনি এখানে কি করেন? দাদি হাসি দিয়ে বলল। এই তো নাতি, মন ভালো করতে আসছি। কেন, আজকে আবার কি নিয়ে তোমার মন খারাপ হলো? মাঝে মাঝে তোর দাদার কথা খুব মনে পড়ে, খুব। তুই তো জানিস তোর দাদার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। বাবা মা কেউ মেনে নেয় নাই বলে পালিয়ে চলে এসেছি। মাঝে মাঝে এটা চিন্তা করি যে কাছের মানুষ না থাকলে কতটা কষ্ট হয়। আরে দাদি, তোমার তো এখন বয়স হয়েছে। বয়স হলে কি আর প্রেম চলে যায় নাতি? শরীর বুড়ো হয়ে যায় কিন্তু মন তো আর বুড়ো হয় না। বাঁচার মতো বাঁচবো, তবে সেটা তোমার সাথে। এটাই বলতো সবসময় তোর দাদা। দাদি নাতি মিলে কি যুক্তি করেন এত সকাল সকাল? প্রিয়াকে দেখে আমি বললাম, তোমাকে মারার যুক্তি করি। প্রিয়াকে দেখে দাদি হাসি দিয়ে বলল। প্রিয়া আমাকে একটু ধরে নিচে দিয়ে আসতো। নাতি তুই থাক, আমি গেলাম। প্রিয়া দাদির কথা শুনে বলল। আসুন দাদি। প্রিয়া দাদিকে নিচে নিয়ে গিয়ে চলে গেল।
আমি একা একা বসে আছি। কিছুক্ষণ পর প্রিয়া উপরে এসে আমার হাতে একটা মগ দিয়ে বলল, নেন ভাইয়া, চা খান। প্রিয়ার হাত থেকে মগটা নিয়ে চায়ে চুমুক দিয়ে বললাম, কফি তো এটা, তাহলে চা বলো কেন? প্রিয়া হাসি দিয়ে বলল, দেখলাম আপনি চিনেন নাকি ভাইয়া, আমি এখানে বসি। বসো, সমস্যা নেই। তুমি খাইছো কিছু সকালে? খালামুনির কাছ থেকে কিছু না বলে খাবো না, পরে যদি বলেন আমি চুরি করে খাই। আমি শুনছি কাজের মেয়েরা নাকি বাসা থেকে অনেক কিছু নিয়ে পালিয়ে যায়। আমি আসলেই তেমন নয় ভাইয়া। আমার বাবা বলেছে যদি এরকম কিছু শুনে তো আমাকে কেটে রেখে দিবে। তুমি একটু বেশি বেশি বোঝো প্রিয়া। আচ্ছা প্রিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? তার আগে আমি একটা কথা বলতে চাই ভাইয়া, বলবো কি? বলো শুনি, কি বলবে? আপনার মনের ভেতরে কোনো অহংকার নেই। আমি মালিকের ছেলের পাশে বসে আছি, তাও মালিকের ছেলে কিছু বলছে না। এজন্য বললাম আপনার মনের ভিতর কোনো অহংকার নেই। তোর এসব ফালতু কথা তোমাকে কে বলছে? আচ্ছা ভাইয়া, আমার ভাবি দেখতে কতটা সুন্দর? ভাবি এখনো হও নাই। আমি একা মানুষ, একাই ভালো লাগে। দেখেন, মিথ্যা কথা কিন্তু বলবেন না ভাইয়া। জানি আপনার ইয়ে আছে। এটা আবার কি? এই কি যে বলে মনে নেই? এত মনে করতে হবে না, এখন নিচে গিয়ে রেডি হও, তোমাকে নিয়ে স্কুলে যাই। ভাইয়া, স্কুলে না গেলে কি হয় না? কি দরকার স্কুলে ভর্তি হবার? আর যাই করো, পড়াশোনা চালিয়ে যাও, ভবিষ্যতে কিছু হলেও তো করতে পারবে। এসব বলেন না ভাইয়া, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমি নিজেই দেখতে পারছি। মাথায় একটা দেবো। এখন গিয়ে রেডি হয়ে নাও, যাও। ভাইয়া, আপনি কিন্তু খুব কিউট। আপনি কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। আপনার ঠোঁটের নিচের তিলটা আমার কাছে বেশ ভালো লাগে। হয়েছে, আমার প্রশংসা আর তোমাকে করতে হবে না। এখন নিচে গিয়ে রেডি হয়ে নাও। আপনিও চলেন। আমি তো যাব আর রেডি হব, এত সময় আমার লাগবে না। আরে তুমি যাও, আমি আসছি। প্রিয়া আচ্ছা বলে চলে গেল। এই মেয়েটার ভেতরে কিছু তো আছে বলতে হবে, নইলে আমি ওর দিকে এভাবে তাকিয়ে থাকি কেন? প্রিয়ার সাথে কথা বলতেই আমার বেশ ভালোই লাগে। ওর কথাগুলো খুব সুন্দর, যদিও গ্রামের ভাষা বলে, তা ওর কথাগুলো খুব ভালো লাগে। না, এখন নিচে যাই। নিচে গিয়ে আমি রেডি হয়ে নেই। সিঁড়ি দিয়ে হেঁটে নিচে চলে গেলাম। রেডি হয়ে প্রিয়াকে নিয়ে বের হলাম। আম্মু শুধু বললো, সাবধান, মেয়েটা কিন্তু নতুন, এত কিছু চিনে না। ওকে সবকিছু একটু একটু করে বুঝিয়ে দিবি। বাসা থেকে বের হতেই আমি বাইকে উঠে প্রিয়াকে বললাম, পিছনে উঠে পড়ো। প্রিয়া উল্টো আমাকে বললো, এখান থেকে স্কুল কতটুকু দূর? যেতে কয় মিনিট সময় লাগবে ভাইয়া? বাইক দিয়ে গেলে 5 মিনিট, হেঁটে গেলে 15 মিনিট। তাহলে আজকে বাইক এখানে থাক, চলেন না হেঁটে হেঁটে যাই। কি বলো, এখন হেঁটে যাবো আমি? আরে চলেন না ভাইয়া, হেঁটে গেলে কিছু হবে না। আসার সময় রিক্সা করে চলে আসবো। প্লিজ ভাইয়া চলেন। এই মেয়েকে নিয়ে কি এক জ্বালায় পড়লাম, এখন আবার হেঁটে যেতে হবে। প্রিয়া আবার বলল, ভাইয়া চলেন না, শহরটাকে একটু দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। আমি পেছনে পেছনে হাঁটছি, প্রিয়া আমার সামনে সামনে হাঁটছে। কিছুটা দূরে যেতে দেখি সেদিনের ম্যাডাম দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, উনি কেন আবার এখানে দাঁড়িয়ে আছে? নাকি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে? ম্যাডামের সামনে যেতে আমাকে ডাক দিয়ে বললো। লাদেন শোন। আমি ম্যাডামের সামনে গিয়ে বললাম, জি ম্যাডাম বলেন। আমার পেছন থেকে প্রিয়াও দাঁড়িয়ে আছে। ম্যাডাম বলল, আজকে কি ভার্সিটিতে যাবে না? না ম্যাডাম, আজকে একটু স্কুলে যাব। প্রিয়াকে দেখে বললাম, ওকে ভর্তি করাতে হবে। মেয়েটা তোমার কি হয়? কি হয় এটা আপনাকে বলা যাবে না। আর এখানে দাঁড়িয়ে আছেন কেন? সময় তো চলে যাচ্ছে ম্যাডাম। চলে তো যাব, দূরে তোমাকে দেখলাম এই জন্য দাঁড়ালাম। আপনার নামটাই তো এখনো জানা হলো না ম্যাডাম। রাস্তায় দাঁড়িয়ে কি কেউ কারোর নাম জিজ্ঞাসা করে? কেউ না করলেও আমি করি, বুঝলেন তো ম্যাডাম। আজকে কিন্তু আপনাকে সে লাগছে। আমি আপনাকে দেখেই ক্রাশ খেয়েছি বলতে পারেন। আবার বেয়াদবি শুরু করলে? বেয়াদবি মাফ করবেন ম্যাডাম। আর শোনেন, লাভ ইউ কিন্তু। ম্যাডাম হয়েছেন কি হয়েছে, তাও আপনাকে বেশি পছন্দ করি। এখন আমি গেলাম, থাকেন আপনি। কিছুটা দূরে গিয়ে ম্যাডামের দিকে তাকালাম। দূর থেকে দেখতে পারছি মেয়ে একা একা হাসছেন। মনে মনে বললাম, কে জানি বলছিল ম্যাডামকে পটানো যাবে না। বড় কথা হলো মেয়ে পড়বে ঠিক আছে, তবে মেয়ের সামনে গিয়ে মনের কথা বলতে হবে, তবে না মেয়েটা পড়বে। আর যদি অন্য কাউকে গিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয়, তাহলে ও আগে নিজের জন্য করবে, পরে ওর কাজ শেষ হলে আপনাকে ধরে দেবে। প্রেম করবে ও, টাকা দেবেন আপনি। এজন্য মাঝখানে উকিল দিয়ে কোনো কাজ করানো ভালো না। ভাইয়া এটাই বুঝি আমার ভাবি? আরে না, তোমার মাথা খারাপ হয়েছে প্রিয়া?
এই মেয়েকে কি আমি বিয়ে করব বলে তোমার মনে হয়? ও তো আমার কয় বছরের সিনিয়র, কে জানে। সিনিয়র মানে তো বড়, তাই না ভাইয়া? এটাই। তাহলে আপনি ওকে বিয়ে করবেন না কেন? বোনদের সাথে বাজি ধরছি, যদি ওকে পড়াতে পারি পরে ওদের কাছে যা চাইবো ওরা আমাকে তাই দিবে, এজন্য এই মেয়েকে পড়ানো। আর উনি আমাদের ক্লাস টিচার। দিয়ে অবাক হয়ে বলল, কি? যেটা শুনলে সেটাই। আপনি তো খুব ট্যালেন্টেড ভাইয়া, ম্যাডামকে পটিয়ে ফেললেন। তো কি মনে হয় আমাকে? তবে ভাইয়া, একটা মেয়ের জীবন নষ্ট করে কি লাভ? আপনি ওর সাথে মজা করার জন্য এসব করেছেন, কিন্তু ওই মেয়ে যদি সিরিয়াস হয়ে আপনার সাথে প্রেম করে, আপনি কেন খারাপ ছেলে হতে যান? আমি তো সবসময় বলি আমার ভাইয়া খুব ভালো, এমন করা কিন্তু ভালো না। আমি তোমার কথা বুঝতে পারছি প্রিয়া। ভাইয়া, আমি আপনাদের বাসায় কাজ করি, আবার আপনি আমাকে স্কুলে ভর্তি করাচ্ছেন। আপনাদের ঋণ আমি কিভাবে শোধ করব বলেন? তারপর আপনাকে আমি কি সব বলছি, যদি আমার ভুল হয়ে থাকে মাফ করেন, কিন্তু ভাইয়া আমি তো এত কিছু বুঝি না, কি বলতে কি বলে ফেলি নিজেও জানি না। তবে যেটা ভালো সেটাই বললাম ভাইয়া, ভুল হলে মাফ করবেন। বুঝছি। তবে মাঝে মাঝে তুমি বড়দের মতো কথা বলা শুরু করো। এত বড় হইও না, ছোট আছে ছোটই থাকো। কে বলছে আমি ছোট? আমার বয়স কিন্তু এখন 16, এটা জানেন না? হয়েছে মিনার মা, এখন চলেন। এই মিনার মাটা আবার কে ভাইয়া? এখন একটু মুখটা বন্ধ রাখো বলছি, কথা বলতে আমার ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে না হলেও কথা বলতে হবে ভাইয়া, আমি কথা না বলে থাকতে পারি না। কি এক জ্বালায় যে আমি পড়লাম, বাবা আর ভালো লাগে না। প্রিয়া একা একাই বক বক করে যাচ্ছে, আমি শুধু হু হা করে যাচ্ছি। ওকে স্কুলে ভর্তি করে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। ওখানে হেডমাস্টার আমার বাবার বন্ধু, আমি ওনাকে আগে থেকেই চিনি, আর ওনাকে বলে আসছি প্রিয়া দেখে একটু নজর রাখতে। স্কুল থেকে বের হতে প্রিয়া বলল, কি ব্যাপার ভাইয়া, আপনাকে দেখি সবাই চিনে, আপনি ফেমাস নাকি আবার? এসব কথা বাসায় গিয়ে বলবো, এখন একটা রিক্সা ডাকি, হাঁটতে তো আর আমরা পারবো না, ভালো লাগছে না। ভালো না লাগলেও যেতে হবে, নইলে আপনি চলে যান, আমি একা একা হেঁটে আসছি। ইস বাবা, এই মেয়ের সাথে আর 1 ঘন্টা থাকলে আমি পাগল হয়ে যাব। আরেকবার ওর সাথে আমি বের হব না। আম্মুকে বললাম, তুমি যাও ওকে নিয়ে। প্রিয়ার পিছনে পিছনে হেঁটে যাচ্ছি, হঠাৎ কোথা থেকে সুমন আমার পিছনে ঘুষি দিয়ে বলল, শালা একা একা কোথায় ঘুরে বেড়াস আমাদের রেখে? সুমনকে দেখে প্রিয়া আমার কাছে এসে সুমনকে সরে বলল, আমার ভাইয়ের গায়ে হাত দিবেন না, আমরা গ্রামের মেয়ে, ছেলেদের কিভাবে ঠিক করতে হয় আমরা তা ভালো করেই জানি। সুমন আমাকে বলল, কি রে শালা, এই মেয়েটাকে? আমি বললাম ও আমাদের বাসা থেকে। প্রিয়া বলল, ভাইয়া থাকে বলেন কেন? বলেন আমি আপনাদের বাসায় কাজ করি, আর আমি তো এখানে চুরি করতে আসি নাই, আমি যেটা করি সেটাই বলেন। সুমন প্রিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে লাদেম, কি বলে মেয়েটা এসব? ও যা বলছে সব ঠিকঠাক, তোরে আমি পরে সবকিছু বলছি। তবে এই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস, যত পারিস এর থেকে দূরে থাকবি। এখন আমি বাসে যাই, পরে তোরে সবকিছু বুঝিয়ে বলবো। প্রিয়াকে নিয়ে বাসে চলে গেলাম। তবে প্রিয়া রাস্তায় জিজ্ঞেস করছিল ছেলেটাকে, আমি তখন বললাম আমার বন্ধু। প্রিয়া তখন বলল, ইস, আমি কি বলতে কি বলে ফেলেছি, আপনি আমাকে আগে বলবেন না? বাসায় যাওয়ার পর আম্মু বলল, এখন সবাই রেডি হয়ে যাও, মেয়ে দেখতে বের হব। লাদেন তাড়াতাড়ি যা, গিয়ে রেডি হয়ে নে তো। আমি আম্মুকে বললাম, বাবার ভাইয়া কবে আসবে আম্মু? আম্মু শুধু বলল, সামনের মাসে হয়তো আসবো, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হ। আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আমি গাড়ি ড্রাইভিং করতে লাগলাম, আর আমার সাথে প্রিয়া বসছি। আম্মু আর দাদি পেছনে। মেয়ের বাড়ির সামনে গিয়ে দেখি একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, হয়তো উনি মেয়ের বাবা হবেন। আমি গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিলাম, আর আম্মু ভেতর থেকে বের হলো। আম্মু এগিয়ে গিয়ে মুরব্বীর সাথে কথা বললো, আমি শুধু দাঁড়িয়ে আছি। উনি আমাদের সবাইকে ভেতরে গিয়ে বসতে বললেন। আমরা সবাই গিয়ে ভেতরে বসলাম। আমি চুপ করে আছি, আমার এখানে এত কথা বলার দরকার নেই, যা বলার তো আমার আম্মুই বলবে না, এজন্য শুধু চুপচাপ বসে আছি। তবে মেয়ের বাবা আচমকা একটা প্রশ্ন করলো যে, আপনাদের সবাইকে কম বেশি চিনি, প্রিয়াকে দেখিয়ে বলল, এই মেয়েকে তো আগে কখনো দেখি নাই। আম্মু কিছু বলবে তার আগে প্রিয়া বলল, জি আঙ্কেল, আমি ওদের বাসায়। প্রিয়াকে আমি বললাম, প্রিয়া মাইকে আমার কাছে দাও, আর বড়রা কথা বলছে দেখো না এখানে, তুমি এত কথা বলবে না, আমি বলছি তো, তুমি শুধু চুপ করে বসে থাকো।
আমি এবার মেয়ের বাবাকে বললাম, জি, এই মেয়ে আমার আম্মুর ছোট বোনের মেয়ে, আরও আমাদের বাসায় থেকে পড়াশোনা করে। আমার কথা শুনে প্রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু শুধু হাসিতে বলল। হুম, ও আমার বড় বোনের মেয়ে। আমি মাহিকে কোলে নিয়ে বললাম, আর এই হলো আমার মেয়ে। আঙ্কেল জিজ্ঞেস করলো, কিন্তু তুমি না সবার ছোট, তাহলে ও তোমার? আমি আঙ্কেলকে বুঝিয়ে বললাম যে আমি কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেছিলাম। এসব কথা আমি পরিবারের কারো কাছে বলি নাই, কিন্তু আফসোস ওকে জন্ম দিয়ে ওর আম্মু মারা গেছে। আমার কথা শুনে আঙ্কেল বলল, বাবা, এই নিয়ে মন খারাপ করো না, হয়তো তোমার কপালে এমন লেখা ছিল। তুমি যদি বলো তো আমি তোমার জন্য। আম্মু বলল, তার আর দরকার নেই ভাই সাহেব, আগে বড় ছেলের বিয়ে হয়ে যাক, পরে দেখছি। আম্মুর মেয়ের বাবার সাথে টুকটাক কিছু কথা বললো। কিছুক্ষণ পর মেয়েকেও নিয়ে আসা হলো। আমার ভাবি দেখতে মোটামুটি ভালোই সুন্দর আছে বলতে হবে। তবে হঠাৎ করে দরজা ঠেলে একটা মেয়ে ভেতরে ঢুকলো। মেয়েটাকে দেখে আমি একটু বোকাই হয়ে গেলাম। এই মেয়ে এখানে কি করে? এটা তো আমার ক্লাস টিচার, যাকে আমি প্রপোজ করেছিলাম। ম্যাডাম এসে চুপচাপ ভেতরে চলে গেল। যাওয়ার আগে শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখলো। মনে মনে বললাম, এই তো সুযোগ, ওনার নামটা জেনে নেই। এই জন্য আমি বললাম, আঙ্কেল, এই মেয়েটাকে তো আমি চিনলাম না। আঙ্কেল বলল, ও আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড হয়, ওর নাম হলো মিতু। আরও আগে আসার কথা ছিল ওর, কিন্তু ও ভার্সিটিতে গিয়েছিল, তো এর জন্য হয়তো একটু দেরি হয়েছে। ও বুঝছি আঙ্কেল, তবে আপনি যদি অনুমতি দেন তো আমি ভাবির সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। আরে এই কথা কি বলা লাগে, যাও আমার মেয়ের সাথে। আমি মাহিকে প্রেয়ার করে দিয়ে ভাবির পেছনে পেছনে যেতে লাগলাম। আম্মু শুধু পেছনে ইশারা করে বলল, বাবা, আর যাই করিস, ঝগড়া করিস না, আবার দেখিস। ভাবির রুমে যাওয়ার পর ভাবি বলল, কি খবর ছোট ভাই তোমার? আমি বললাম, জান ভাবি, আপনি আমার সাথে কথা বলবেন না। ভাইয়ের সাথে প্রেম করেন আর আমি কিছু জানি না, এটা কিভাবে সম্ভব? আমার এখানে কোনো দোষ নেই, তোমার ভাই আমাকে না করেছে, এই জন্যই বলি না। নাও তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। এই কথা বলে ভাবি ফোনটা আমার দিকে এগিয়ে দিল। ভাই আমাকে দেখে বলল, কি রে ছোট ভাই, ভাবিকে পছন্দ হয়েছে? যা, তুই আমার সাথে কোনো কথা বলবি না। এতদিন ধরে ভাবির সাথে প্রেম করিস আর আমাকে বললি না। বলতে পারিস এটা তোর জন্য সারপ্রাইজ। হঠাৎ আমার নজরগুলো ভাবির হাতের উপর। দেখি ভাবির বাম হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ভাবির হাত ধরে বললাম, কি গো ভাবি, আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। ভাবি রক্ত দেখে বলল, কি জানি বাবা, কোথায় লেগে কেটে গেছে, নিজেও তো বলতে পারি না। এদিকে তো ভাই ভাবিকে ফোনে বকাঝকা করছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে না। আর কত কি, ভাবির হাতের রক্ত আমি রুমাল দিয়ে পরিষ্কার করে দিলাম। রুমালটা হাতে বেঁধে দিতেই কে জানি আমার হাত টান দিয়ে আমার গায়ে ঠাস করে একটা চড় দিয়ে দিল। চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আর মৃত্যু ম্যাডাম আমাকে বলছে, কত বড় সাহস, আমার বান্ধবীর গায়ে হাত দিস? ও না তোর বড় ভাইয়ের বউ, তুই এর গায়ে কিভাবে হাত দিলি? এখন যদি আমরা তোদের পরিবারে আমার বান্ধবীকে বিয়ে দিই, তাহলে বিয়ের পর তো তোরা এইসব করেই বেড়াবি। তোদের মতো পরিবারের কাছে আমরা মেয়ে বিয়ে দেব না, যা আমাদের বাসা থেকে বের হয়ে যা, লুচ্ছা পোলা কোথাকারে। শুধু মেয়েদের সাথে নষ্টামি করতে মন চায়, যখন সুযোগ পাস তখন খালি মেয়েদের গায়ে হাত দিস। মিতু ম্যাডামের এইসব উল্টাপাল্টা কথা শুনে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমি ওর শরীরের জোরে মিতু ম্যাডামের গায়ে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বললাম, এই ফালতু মেয়ে, তুই কোথা থেকে আসলি রে? আর আমার ভাবির সাথে আমি কি করব না করব এটা আমার বিষয়। তুই মনে হয় খুব ভালো না, বয়স তো কম হলো না, এখনো তো একটা বিয়ে করতে পারলি না। আর তুই আমার চরিত্রের দোষ দিস। আমার তো মনে হচ্ছে সমস্যা তো তোর ভিতরে আছে। আর তুই আমার ভাবির কারণে আজকে এসব করলি। তোর বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে, আমি দেখছি এই বিয়ে কিভাবে হয়। ভাবির কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, ভাইয়া, তুই তো সব দেখলি। আমি যদি তোর আপন মায়ের পেটের ভাই হই, তাহলে এই মেয়েকে তুই বিয়ে করতে পারবি না। আর যদি আমাকে তোর ভাই মনে না হয়, তাহলে করতে পারিস, আমি না করবো না। ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এত অহংকার করে তো ঠিক আছে, করুক, তুই আমার কথা মান। আমি তোর দরকার পড়লে 3টা বিয়ে করাবো। আজকের পর থেকে এই মেয়ের সাথে তুই আর কোনো কথা বলবি না, সবকিছু ব্লক করে দিবি। এই কথা বলে ফোনটা কেটে ভাবির হাতে মোবাইল দিয়ে বললাম, আপনার বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে, আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনি থাকেন এখানে। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। ভাবি শুধু জায়গায় চুপ করে দাঁড়িয়েছে। বাইরে গিয়ে আমার হাত ধরে বললাম, এখান থেকে চলো, এই বিয়ে হবে না, ওরা ওদের মেয়ে অন্য কারোর সাথে বিয়ে দেবে। এখন চলো আম্মু এখান থেকে। মেয়ের বাবা দাঁড়িয়ে বলল, বাবা কি কথা বলেছে এসব? আমি এবার জোরে বললাম, আম্মু যাবে নাকি এখান থেকে থাকবে, নইলে আমি কিন্তু চলে যাব। কি হয়েছে তো বলবি বাবা। আম্মুকে আর দাদিকে জোর করে বাসা দিয়ে বের করলাম। গাড়িতে ওঠার পর ভাবি দৌড়ে এসে বলছে, লাদেম শোন প্লিজ আমার কথাটা, ও ভুল করে ফেলেছে, ও তো এত কিছু দেখে না, হঠাৎ করে দেখেছে, তাই সে
আমি রেগে বললাম, এ মেয়ে গাড়ির সামনে থেকে সর বলছি, মেজাজ গরম করবি না। তোর বেস্ট ফ্রেন্ড নিয়ে তুই থাক। কত বড় সাহস আমার গালে চড় দেয়। ও তোর বেস্ট ফ্রেন্ড না হলে ওরে আমি তুলে নিয়ে যেতাম। আমি গাড়ি সাইড করে বের হয়ে আসলাম। ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে, আমাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি এসব না দেখে গাড়ি নিয়ে বের হয়ে আসছি। আমার পরিবারের সবাই জানে আমার রাগ উঠলে আমি কাউকে মারি না, যা ইচ্ছে তাই করতে পারি। আম্মু পেছন থেকে ইশারা করে প্রিয়াকে বললো কি হয়েছে তা আমাকে জিজ্ঞেস করতে। প্রিয়া আমার দিকে তাকাতেও ভয় পাচ্ছে, দেখতে পারছি। কিছুক্ষণ পর প্রিয়া বলল, ভাইয়া রেগে আছেন এখনো? প্রিয়া বেশি কথা বলে কিন্তু গাড়ি থেকে ফেলে দেবো। দেন দেখি আপনি আমাকে গাড়ি থেকে বের করে, দেখি আপনার কত সাহস। এত মাথা গরম করেন কেন? চুপ থাক। আর মিনার মা? এই আপনি আমাকে মিনার মা বলবেন না কিন্তু, নইলে আপনার চুল ছিঁড়ে ফেলবো। এখন বলেন কি হয়েছে শুনি। আম্মু ওর সাথে বলল, বাবা কি হয়েছে বলবি তো? খালি রাগ দেখালেই হবে কি? আমি গাড়ি ড্রাইভিং করতে করতে সবকিছু বললাম। সবকিছু শুনে আম্মু চুপ করে বসে আছে। দাদি শুধু বলল, বাইরের মেয়ে এসে তোর গায়ে হাত দিবে কেন? এত বড় সাহস ও কোথা থেকে পায়? আমাকে বলতে একবার। প্রিয়া আমার মাথায় হাত দিয়ে চুল টেনে বলল, এত রাগ করেন কেন ভাইয়া? রাগ হলে কিন্তু আপনাকে খুব বাজে লাগে। আমি আপনাকে বলতে চেয়েছিলাম আমাকেই নিয়ে যান। আমি যদি থাকতাম না আমার সামনেও ও আপনাকে চড় দিতে চুল টেনে ছিঁড়ে ফেলতাম না। আম্মু পেছন থেকে ভাইয়াকে বলছে, শুনছি দেখ, সবকিছু কিন্তু ভালোই ভালোই হয়ে যেত। বাহিরের একটা মেয়ে এসে সবকিছু নষ্ট করে দিল। তোর কথা মতো তো গিয়েছিলাম। আমি এখন কিছু বলতে পারবো না বাবা। তোর বিষয় এখন তুই দেখ। এই কথা বলে আম্মু চুপ হয়ে গেল। বাসের সামনে গাড়ি থামে ভিতরে চলে গেলাম। আমার শরীর শুধু রাগে ফেটে যাচ্ছে। কোনো অপরাধ করি নাই আমি, আর আমি তো ভাবের ভালোর জন্য ওনার হাত ধরেছিলাম, কিন্তু উল্টা আমাকে চড় দিল। রুমের দরজা লাগিয়ে বসে আছি। হঠাৎ করে বাইরে থেকে প্রিয়া বলল, ভাইয়া দরজা খুলেন না। প্রিয়া এখন এখান থেকে যাও বলছি, বিরক্ত করবে না আমাকে কিন্তু। ভাইয়া একবার দরজা খুলেন, আপনার সাথে কিছু কথা বলেই চলে যাব, প্লিজ ভাইয়া। এই মেয়েকে কিছু বললেও এখন বুঝবে না, শুধু জ্বালাবে। কি আর করবো, উপায় না পেয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি গিয়ে বিছানার উপর দিয়ে বসলাম। প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি কি বসবো আপনার পাশে? দেখো প্রিয়া, মন মেজাজ এমনি ভালো না, কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার। তুমি বুঝতে পারো না কেন বলো তো আমার কথা। প্রিয়া দাঁড়িয়ে আমার হাতে ছোট্ট একটা চকলেট দিল আর বলল, এটার দাম কত জানেন? এটার দাম 1 টাকা। ছোটবেলায় আমি যখন কান্না করতাম তখন আমার বাবা আমাকে এই চকলেট দিত। চকলেট খেতাম আর কান্না করতাম, পরে আবার মন ভালো হয়ে যেত। এই 1 টাকার চকলেট আমার কাছে মনে হতো 1000 টাকা। প্রিয়ার কথা শুনে আমার মনটা সত্যি একটু হালকা হলো। চকলেটের কাগজ পেলে চকলেট মুখ দিয়ে বললাম, বসো প্রিয়া এখানে। প্রিয়া আমার পাশে বসে বলল, ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ কেন? এই যে আপনি বললেন আপনার পাশে বসতে। এজন্য কি আবার ধন্যবাদ দিতে হয় বোকামে? ভাইয়া আপনি জিম করেন? আগে করতাম, এখন সপ্তাহে একদিন যাই। কেন বলো তো? না এমনিই বললাম, তবে আপনি খুব ভালো মেয়ে, বিয়ে করতে পারবেন। এমনটা মনে হলো কেন? এর কারণ আমি আপনাকে বলবো না, এখন বললে মন ভালো হয়েছে? কিছুটা তো ভালো হয়েছে। এত রেগে যান কেন বলেন তো? এত রাগ ভালো না, জানেন না আপনি? না জানি না, আজকে তোমার মুখ থেকে শুনলাম। ভাইয়া আপনাকে একটা কথা বলবো, বকা দিবেন না তো আবার? আরে না, বকা দেবো না, বলো তুমি। আসলে হয়েছে কি ভাইয়া, বাবা মাকে ছাড়া তো কখনোই একা থাকে নাই। একটু গ্রামে যাওয়া দরকার ছিল। সমস্যা নেই, আমি মাহিকে সাথে করে নিয়ে যাব। মাহির জন্য তো আমাকে এখানে নিয়ে আসা, ওকে আমি সাথে করে নিয়ে যাব। মাইকে শুধু নিয়ে যাবে, মেয়ের বাবাকে নিয়ে যাবে না? আমার কথা শুনে প্রিয়া খুশি হয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপনি যাবেন আমার সাথে? আমার যে কতটা ভালো লাগছে। গ্রাম এলাকা দেখার আমার খুব ইচ্ছা, নিয়ে যাবে না আমাকে? প্রিয়া আমার পাশে বসে বলল, আমরা গরিব মানুষ ভাইয়া, এত ধনী না। আমাদের সাথে থাকতে পারবেন ভাইয়া? যদি কোনো সমস্যা হয়? আরে কিছু হবে না, তোমরা থাকতে পারলে আমি পারবো না কেন? তুমি তো মানুষ, আমিও তো মানুষ। সত্যি ভাইয়া আপনি খুব ভালো মানুষ, কিন্তু খালামণি কি বলবে? ওটা আমি দেখে নেব, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে যাব কবে আমরা ভাইয়া? আগে পরিস্থিতি বুঝে পরে যাব। আপনি বসেন,
আপনার জন্য আমি কফি নিয়ে আসি। না, তার আর দরকার নেই, বসো তুমি এখানে। না ভাইয়া, আমাকে কাজ করতে হবে। এখানে আছি শুধু আপনার জন্য। আপনার মন খারাপ, এজন্য ভাবলাম আপনার মনটা ভালো করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই, কিন্তু আম্মুর সাথে এসব বলার দরকার নেই। কখন যাব? আমি আম্মুর সাথে কথা বলবো। ওকে ভাইয়া, তাহলে আমি গেলাম। প্রিয়া চলে যাওয়ার পর আমি বললাম, সত্যি এই মেয়েটার মনটা অনেক ভালো। আমার জীবনে আমি আর কিছু চাই না, ওর মতো একটা বউ পেলেই হলো। তবে প্রিয়াকে দেখে মনে মনে একটাই সিদ্ধান্ত নিয়েছি, যদি বিয়ে করতে হয় তাহলে গ্রাম অঞ্চলের মেয়েকেই বিয়ে করব। ওরা আর যাই করুক, স্বামীর মন বুঝবে। কিছুক্ষণ আগে কত রেগেছিলাম, কিন্তু ওর সাথে কথা বলে মনটা কেমন যেন ভালো হয়ে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো চেঁচামেচির শব্দে। বাইরে কেউ একজন আম্মুর সাথে মনে হচ্ছে যেন উচ্চ স্বরে কথা বলছে। আপু তো আবার এখানে আসে নাই। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে দেখি ভাবির পরিবারের সবাই চলে আসছে। ভাবি আম্মুর হাত ধরে কান্না করছে, বলছে ওকে মাফ করে দিতে। আমি ভাবিকে দেখে রুমে চলে গেলাম। ওরা আবার এখানে কেন আসছে? কিছুক্ষণ পর ভাবি আমার রুমে ঢুকে বলল, ছোট ভাই মনে হচ্ছে খুব রেগে আছে। আপনি এখানে আসছেন কেন? আর আপনার বেস্ট ফ্রেন্ড কোথায়? ভাবি আমার পাশে বসে বলল, ওই এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে আসি না। হঠাৎ করে ও রুমে ঢুকে দেখে তুমি আমার হাত ধরেছো, এই জন্য এত রেগে গেছে। আর তুমিও তো ওকে দুটো চড় দিয়েছো তখন। আপনি কি এখানে আসছেন এসব কথা বলার জন্য? ভাবি হুট করে আমার হাত ধরে বলল, ঝাড়ু নিয়ে আসবো মারার জন্য। এমন মারবো না, তোমার আম্মু আসবে না এখানে। হুমকি দেন নাকি? ভাবি আমার হাত ধরে কান্না করে দিয়ে বলল, তোমার ভাই আমাকে খুব বকা দিয়েছে। ও তো না বুঝে এসব করেছে, এত কিছু বুঝতে পারে না। তুমি না আমার ছোট ভাইয়ের মতো। আমি যদি কোনো ভুল করতাম, মাফ করতে না বলো তুমি? আর তোমার ভাই বলেছে ওর সাথে কথা বলতে হলে আমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করতে হবে। দেখ লাদেন, থাক ভাবি, কান্না করবেন না। আমি ভাইয়ের সাথে কথা বলবো। তোর মাথায় রাগ ছিল, বিনা কারণে চড় দিয়েছে, এজন্য একটু রাগ হয়েছিল। তবে ওকে বলবেন আমার সামনে যাতে না আসে। আগে বিয়েটা হতে দাও, পরে তোমাকে দেখছি। তাহলে তো ভাইয়াকে না করব বিয়ে করার জন্য। আচ্ছা, না করিও, সমস্যা নেই। এখন বাইরে চলো, দেখি সবাই কি করে। ভাবির হাত ধরে রুম থেকে বের হলাম। আম্মু আমাদের দেখে বলল, ভাই বোন মিলে গেছে, এখন আমাদের আর কি সমস্যা? ওর বাবা আর ভাই আসুক, পরে পাকা কথা বলা হবে। সবাই মিলে কিছুক্ষণ জমে আড্ডা দিলাম। পরে ভাবিরা চলে গেল।